তুই কি আমার দোকান লাটে তুলবি? তুই জানিস কার অর্ডারে না করছিস? বৃষ্টিটা একটু কমলেই আমি যাচ্ছি। কোনো বৃষ্টি কমলে হবে না। আমার বাইকের চাবি নে, আর এক্ষুনি যা। বাইকের কিছু হলে তোর মাইনে থেকে কাটবো। মালিকের কথা মতো লাকি বাইক নিয়ে বেরিয়ে যায়। এদিকে ওর ভালো লাগে, কারণ এই সুযোগে ওর বাইক চালানো হয়ে যাবে। সে প্ল্যান করে তাড়াতাড়ি অর্ডার ডেলিভারি করে সে তার প্রেমিকা দৃষ্টির সঙ্গে দেখা করবে। এ কি দৃষ্টি, তুমি এখানে? তুমি আমার পিছু করতে শুরু করেছো? এত বড় সাহস তোমার! এত কার সাথে কথা বলছো বেবি? রাহুল, তুই দৃষ্টিকে টাচ করার সাহস পেলি কি করে? একদম চুপ লাকি। আজ থেকে তোমার সঙ্গে আমার ব্রেকআপ। আমার বয়ফ্রেন্ড এখন রাহুল। তোমার মতো গরিবকে আমি আর চাই না। দৃষ্টিকে এই অবস্থায় রাহুলের সঙ্গে দেখে লাকি নিজের চোখেই বিশ্বাস করতে পারছে না। তার প্রথম ভালোবাসার মানুষটি যে তাকে এভাবে ঠকাবে, লাকি তা কখনো কল্পনা করতে পারেনি। চোখে জল নিয়ে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে লাকি বলল, এত কষ্টই যখন আমাকে দেবে, তাহলে তোমার কাছেই আমাকে তুলে নাও ভগবান। ঠিক সেই মুহূর্তে লাকির কাছে একটি মেসেজ আসে। মেসেজ পড়ে লাকি হঠাৎই চমকে যায়। মেসেজে লেখা, সিংহরায় পরিবারের সমস্ত সম্পত্তির মালিক এখন লাকি। কি করে? আচমকাই লাকি এত বড় লোক হয়ে গেল কিভাবে? দৃষ্টিকে লাকিকে ছেড়ে খুব ভুল করলো? লাকির আসল পরিচয় কি? এই সব প্রশ্নের উত্তর জানতে এখনই দেখুন ইনস্ট্যান্ট মিলিয়নেয়ার। সবাই বলে কলকাতা হলো ভালোবাসার শহর, আপন করার শহর। আর লাকি ওরফে লুব্ধক সিংহ রায়, যার মধ্যে এই সব গুণই ছিল। লাকির মুখ দেখে সকলেই বলতো, আরে কলকাতার ছেলে নাকি? লাকিকে দেখতে স্মার্ট ও আকর্ষণীয় হলেও পকেট গরম না হওয়ায় মধ্যবিত্ত সাধারণ জীবন চালাতো। ছেঁড়া জামা আর সাইকেলে চেপেই তার দিন কাটে। কিন্তু যখনই সে বাইকে কোনো ছেলে বা মেয়েকে একসঙ্গে দেখত, তখনই তার মনে একটা আলাদাই ঝড় তৈরি হয়ে যায়। সে মনে মনে বলে, যেদিন আমার সেই পছন্দের নারী আমার কোমরটা শক্ত করে জড়িয়ে ধরবে, সেদিন গোটা শহরের লোক আমাদের দুজনকে দেখে জ্বলবে আর লুচির মতো ফুলবে। বর্ণল লাগিয়েও কোনো কাজে আসবে না। লাকি এই কথা বলতে বলতেই তার হাতে থাকা বর্ণলের টিউবটা জোরে টিপে দেয়। কি করছিস? এটা কি কোনো স্পঞ্জের খেলার বল? যেভাবে পারছিস টিপে যাচ্ছিস। সরি স্যার, বুঝতে পারিনি। তোর স্যালারি থেকে এই টাকা, এর পয়সা কে দেবে? তোর বাবা। কেন ডবল কেন কাটবেন স্যার? কারণ পরের বার যাতে এরকম অকর্ম কিছু করার আগে দুবার ভাববি। লাকি কলকাতার পার্ক স্ট্রিটের একটি ছোট্ট মেডিকেল স্টোরে কাজ করত, আর ওই দোকানের মালিকের নাম ছিল চয়ন চৌধুরী। গত 5 বছর ধরে লাকি এই মেডিকেল ফার্মেসিতে কাজ করছে। গরিব হওয়ার কারণে বাধ্য হয়ে কম মাইনেতে এই ফার্মেসিতে লাকিকে কাজ করতে হতো। যা, ফোনটা ধর। দোকানে ফোনের ঘন্টা বাজতেই লাকি মালিকের থেকে বাঁচতে ফোন ধরতে সেখান থেকে পালিয়ে আসে। হ্যালো স্যার, পার্ক স্ট্রিটের সব থেকে বেস্ট ফার্মেসি চৌধুরী মেডিকেল স্টোর থেকে বলছি। বলুন, আপনার জন্য কি করতে পারি? আমি হোটেল ব্লুমিং নাইটের রুম নম্বর 303 থেকে ফোন করছি। আমার একটা ছোট অর্ডার আছে, তাড়াতাড়ি নোট করে 5 মিনিটের মধ্যেই হোটেলে ডেলিভারি করে দিয়ে যাও। লাকি অর্ডার নিতেই তার কেমন যেন ওই কণ্ঠ খুব চেনা লাগে। ঠিক আছে স্যার, বলুন আপনার কি অর্ডার আছে। অর্ডারটা কি লিখেছো তো? হ্যাঁ স্যার, আমি লিখে নিয়েছি আপনার অর্ডার। লিখে নিয়েছো যখন, তাহলে কি ফোন থেকে আমাকে অর্ডার দেবে? টাইম ওয়েস্ট না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। কিন্তু স্যার, বাইরে তো খুব বৃষ্টি পড়ছে। আমি বৃষ্টিটা কমলেই যত তাড়াতাড়ি সম্ভব আপনার অর্ডারটা পৌঁছে দেবো। তোর মালিক চয়ন জানে তুই রাধাকান্ত মল্লিকের ছেলের অর্ডার না করছিস? আমি জানি বাইরে বৃষ্টি হচ্ছে, তাই আমার অর্ডারটা ঠিক মতো প্যাক করে দেরি না করে তাড়াতাড়ি নিয়ে আয়, বুঝেছিস? এই বলে রাহুল লাকির মুখের ওপর ফোনটা কেটে দেয়। অন্যদিকে দোকানের মালিক চয়ন চৌধুরী তেড়ে যায় লাকির দিকে আর বিরক্তির সুরে বলে, কোনো বাহানা চলবে না। চুপচাপ অর্ডার প্যাক করে এক্ষুনি বেরিয়ে পড়। স্যার, আমি কোনো অজুহাত দিচ্ছি না। আপনিই দেখুন বাইরে কত জোরে বৃষ্টি পড়ছে। বৃষ্টি হালকা কমলেই আমি অর্ডার দিতে চলে যাব। জানি না, কোনো রাধাকান্ত মল্লিকের ছেলে খুব তাড়াহুড়ো করছিল। এমনিতেই সাইকেলে এত তাড়াতাড়ি পৌঁছতেই পারবো না। কি বললি? রাধাকান্ত মল্লিকের ছেলে? উনি আমার অনেক পুরনো কাস্টমার। তুই কি আমার দোকান বন্ধ করে ছাড়বি নাকি? কিন্তু স্যার। কোনো কিন্তু না, দেরি না করে আমার বাইক নিয়ে যা। কিন্তু স্যার, মাত্র 200 টাকার অর্ডার, খুব জোর 40 টাকা বাঁচবে। তার থেকে বেশি টাকা তো পেট্রোলেই চলে যাবে। আর কপাল খারাপ থাকলে যদি বাইক বন্ধ হয়ে যায়, তার খরচ আবার আলাদা। তাতে তোর কি যায় আসে? তোকে যেটা বলছি সেটা কর, এক্ষুনি বেরিয়ে পড়। পুরনো কাস্টমারকে কখনো রাগাতে নেই। এনে চাবি, এবার যা। দোকানের মালিক চয়ন লাকিকে নিজের বাইকের চাবি দিয়ে বৃষ্টি উপেক্ষা করে দ্রুত অর্ডারটা পৌঁছে দেওয়ার নির্দেশ দেয়। লাকি তখন বাইকের চাবিটা হাতে নিয়ে নানা রকম চিন্তা শুরু করে। সে ভাবে, যাক,
ভালোই হয়েছে, এই সুযোগে আমার বাইক চালানোর শখটা তো পূরণ হবে। কিন্তু বাইকটা পেলাম তো পেলাম সেই বৃষ্টিতে। যদি কোনো কারণে বাইকের কিছু হয়, সেই খরচটা আমার উপর থেকেই যাবে। এত বছর কাজ করেও লাকি নিজের জন্য কোনো বাইক কিনতে পারেনি। তার এই সামান্য মাইনেতে নিজের পড়াশোনার খরচ, থাকা খাওয়া আর তার প্রেমিকা দৃষ্টির জন্য মাঝে মধ্যে কিছু খরচ করে শেষ হয়ে যেত। তার পক্ষে বাইক কেনা বেশ কঠিন ছিল। তাই দোকানের মালিকের থেকে বাইকের চাবি পেয়ে বাইক স্টার্ট দিতেই দৃষ্টির কথা মনে পড়ে গেল লাকির। শোনো লাকি, তুমি যদি 2 মাসের মধ্যে বাইক না কেনো, তাহলে আমি কিন্তু তোমার সঙ্গে ব্রেকআপ করব। না না, আমি কিনবই। তবে তোমার জন্য একটা গিফট এনেছি। লাকি এই কথা ভাবতে ভাবতেই সে প্ল্যান করলো অর্ডারটা তাড়াতাড়ি ডেলিভারি করে সে দৃষ্টির সঙ্গে দেখা করতে যাবে। সে হোটেল ব্লুমিং নাইটে পৌঁছে বাইকটা বাইরে পার্ক করে কোনো দিকে না তাকিয়ে সোজা হোটেলের ভেতরে ঢুকে রিসেপশনের দিকে গেল। হ্যালো স্যার, আমি চৌধুরী মেডিকেল স্টোর থেকে এসেছি। রুম নম্বর 303-এ একটা অর্ডার ডেলিভারি দেওয়ার ছিল। হ্যাঁ, এখান থেকে সোজা চলে যাও, দেখবে পাশেই লিফট আছে, আর তোমার রেনকোটটা এখানে খুলে যাও। এরপর লাকি রিসেপশনিস্টের কথা মতো রুম নাম্বার 303-এ পৌঁছেই কলিং বেল বাজালো। তারপর দরজা খুলতেই অর্ডারের প্যাকটা সামনে এগিয়ে দিতেই চমকে যায় লাকি। দরজা খুলতে লাকি কিছু বলার আগেই সামনের মানুষটিকে দেখে চমকে যায়। নিমেষে লাকির পায়ের তলার মাটি যেন সরে গেল। ওর সামনে যে মানুষটি দাঁড়িয়ে, সে আর কেউ নয়, তার ভালোবাসার মানুষ দৃষ্টি। দৃষ্টি, তুমি এখানে? তুমি এখানে কি করছো? লাকিকে দেখে দৃষ্টিও ঘাবড়ে যায়। সে কখনো ভাবতেই পারেনি যে লাকি এখানে চলে আসবে। তুমি আমাকে ফলো করছো, আর ফলো করতে করতে এখানেও চলে এসেছো। কি হয়েছে বেবি? কার সঙ্গে কথা বলছো? রাহুল, তুই এখানে? তোর এত বড় সাহস কি করে হলো দৃষ্টিকে টাচ করার? লাকি যেই কলেজে পড়াশোনা করত, দৃষ্টি ও রাহুলও সেই একই কলেজে পড়ত। আর সেই কলেজের ফাউন্ডার ছিলেন রাহুলের বাবা। দৃষ্টি রাহুলের বাবার কোম্পানিতে চাকরি পায়, আর তখন থেকেই রাহুল দৃষ্টিকে ফ্লার্ট করা শুরু করে। লাকি ব্যাপারটা বুঝিয়ে দৃষ্টিকে বেশ কয়েকবার সাবধানও করেছিল, কিন্তু দৃষ্টি সবসময় লাকিকে বোঝাতো যে রাহুল শুধুই তার ভালো বন্ধু, এর থেকে বেশি কিছু না। আগের এই কথাগুলো ভাবতে ভাবতে আজকের এই ঘটনায় লাকি রেগে আগুন হয়ে যায়। রাহুলের দিকে তেড়ে যেতেই সেই দৃষ্টি ঢাল হয়ে দাঁড়ায় লাকির সামনে। আমি তোকে মেরে ফেলবো রাহুল। দাঁড়াও লাকি, শুনে রাখো, আজ থেকে তোমার আর আমার ব্রেকআপ। ব্রেকআপ? কি বলছো দৃষ্টি? তুমি আমার সঙ্গে ব্রেকআপ করতে চাইছো? দৃষ্টি, আমি তোমার লাকি। আমরা 1 বছর ধরে একসঙ্গে আছি। আমাদের এত স্বপ্ন রয়েছে, সেগুলো ভুলে যেও না। আমি তো তোমার জন্য বাইকও কিনবো ভেবেছি। রাখো তোমার বাইক। আজকে মনে পড়লো তোমার বাইকের কথা। আমাকে ঘোরানো, বাইরে খাওয়ানোর তোমার পয়সা নেই, তুমি কিনবে বাইক? আমাকে একদম ছবে না তুমি। আচ্ছা ছাড়ো, তুমি না হয় বাইক কিনলে, তারপর পেট্রোলের টাকা কোথায় পাবে? মাত্র 8,000 টাকার মাইনেতে এইসব কি করে হবে? তোমার যখন ক্ষমতা নেই, তাহলে কেন এই ডায়লগ দিচ্ছ? যখন তোমার সঙ্গে কোথাও ঘুরতে যাই, তখন লোকে আমাকে দেখে হাসে। আমার এরকম জীবন চাই না লাকি। আমি তোমার মতো গরিব হয়ে থাকতে চাই না। যে মানুষটার জন্য লাকি স্বপ্ন দেখলো, এত কিছু করলো, সেই মানুষটাই তাকে দূরে সরিয়ে দিল আজ, শুধুমাত্র টাকার জন্য। লাকি, তুমি আমাকে ঠকিয়েছো, আমাকে তুমি ফাঁসিয়েছো তোমার জালে। তাই আমি রাহুলের সঙ্গে প্যাচ আপ করে নিয়েছি। আজ থেকে রাহুলই আমার বয়ফ্রেন্ড। জাস্ট গেট লস্ট। দৃষ্টির এই কথাগুলো শুনে যেন লাকি বিশ্বাসই করতে পারছিল না কিছু। লাকির মাথার উপর দিয়ে যেন ঝড় বয়ে গেল। তার চোখের জলের দামও আজ দিল না দৃষ্টি। এই দৃষ্টি ছিল লাকির প্রথম ভালোবাসা, যার জন্য লাকি অনেক স্বপ্ন দেখেছিল। ও আচ্ছা, এবার বুঝলাম। এই সেই তোমার ভিখিরি এক্স বয়ফ্রেন্ড। সিরিয়াসলি বেবি? পয়সা কমের জন্য তার ভালোবাসা শুধু নয়, পুরো জীবনটাই যেন শেষ হয়ে গেল লাকির। আজও লাকি প্ল্যান করেছিল দৃষ্টিকে বাইকে বসিয়ে ঘুরবে। সব শেষ। সত্যি বলছি ভাই, আমার তোর উপর খুব দয়া হচ্ছে। তোর মতো এরকম আনলাকি এই দুনিয়াতে আমি খুব কম দেখেছি। তোর কপালটাই খারাপ। আরে ভাই, এত তাড়াতাড়ি অর্ডারটা ডেলিভারি করলি, পয়সা তো নিয়ে যা। সবকিছুই কি ফ্রিতে দিয়ে যাবি? রাহুলের কথার কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায় লাকি। হোটেলের বাইরে এসে সে দেখে অন্ধকার করে এসেছে। লাকি শুধুই দৃষ্টির সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো নিয়ে বারবার ভাবছে। সে ভাবতেই পারছিল না যে দৃষ্টি ওর সঙ্গে এমন বিশ্বাসঘাতকতা করবে। লাকির 2 চোখে জল, মনটা একেবারে ভেঙে গিয়েছিল।
সেই সঙ্গে ফের অঝরে শুরু হয়ে যায় বৃষ্টি। রাগে লাকির রক্ত তখন গরম। রেগে বাইকে দুটো লাথি মেরে আকাশের দিকে তাকিয়ে লাকি চিৎকার করে বলে উঠল, আমার কপাল যখন এতটাই খারাপ, তাহলে আমার নাম লাকি কেন রেখেছিলে ভগবান? এত নিষ্ঠুর হলে কেন? লাকি আকাশের দিকেই তাকিয়ে, ওর চোখের জল বৃষ্টির জলে মিশে গিয়েছিল। তবে লাকিকে একটা জিনিস বারবার ভাবাচ্ছিল, এত গরিব থাকলে সে কি করে আগামী দিনে নিজেকে সামলাবে? ছেঁড়া জামা কাপড় আর সাইকেল নিয়ে কি বাকি জীবনটা তাকে কাটাতে হবে? এইসব কথা ভাবতে ভাবতেই সেই মুহূর্তে লাকির ফোনে একটা মেসেজ আসে। লাকি তার ফোন বের করে মেসেজটি পড়তেই চমকে গেল। তার চোখ মুখে যেন একটা আনন্দের বহিঃপ্রকাশ। মেসেজ দেখে আচমকাই তার চোখের জল যেন হাসিতে পরিণত হয়ে গেল। সেই মেসেজে লেখা, সমস্ত দিক বিবেচনা করে সিংহরায় পরিবারের দারিদ্র্যের পরীক্ষায় তুমি সফল হয়েছ। তাই সিংহরায় পরিবারের বংশধর লুব্ধক সিংহরায় ওরফে লাকি আজ থেকে সেই বিপুল সম্পত্তির মালিক। কে এই লাকি? কি তার আসল পরিচয়? কিভাবে রাতারাতি তার ভাগ্য খুলল? তুমি এই বংশের ছেলে হলেও এত সহজে তুমি এই সম্পত্তির ভাগ পাবে না। তোমাকে একটা পরীক্ষায় পাশ করতে হবে। পরীক্ষা? কিসের পরীক্ষা? সেটা সময় আসলে ঠিক বুঝতে পারবে। তবে তোমাকে এই মুহূর্তেই বাড়ি ত্যাগ করতে হবে। এরকম একটা বাইরের ছেলে ব্যাংকে ঢুকে যাচ্ছে, আপনাদের সিকিউরিটি কোথায়? যে কেউ ব্যাংকের ভিতরে ঢুকে কাস্টমারদের ডিস্টার্ব করবে, এটা তো হতে পারে না। এতে আপনাদের ব্যাংকের রেপুটেশন নষ্ট হবে। আপনি এখানে কি করতে এসেছেন? আমি আমার টাকা তুলতে এসেছি। আপনার কাছে ব্যাংকে সুপ্রিম কার্ড আছে? সুপ্রিম কার্ড? না, আমার কাছে কোনো কার্ড নেই। তাহলে আপনি কোনো টাকা তুলতে পারবেন না। লাকি ইপসিতার চোখে ফাঁকি দিয়ে ব্যাংকের লাউঞ্জের ভিআইপি রুমে ঢুকে যায়। আর সেখানেই তার দেখা হয় শশীকান্তর সঙ্গে। সে লাকিকে দেখে বেশ চমকে যায়। ভাই, তুমি কে? এখানে কি করছো? আমি আমার টাকা তুলতে এসেছি। কার্ড না থাকলে কোনো টাকা তোলা যাবে না। স্যার, ফিঙ্গারপ্রিন্টস? শশীকান্ত লাকির এই কথা শুনে ফিঙ্গারপ্রিন্টস মেশিনটা নিয়ে আসে। আর লাকি সেখানে তার আঙুল রাখতেই একটা লাল আলো জ্বলে ওঠে, যা দেখে শশীকান্ত আর লাকি দুজনেই চমকে যায়। এরপর কি হবে? লাকি কি পারবে তার টাকা তুলতে, নাকি ব্যাংকের ম্যানেজার লাকিকে পুলিশে ধরিয়ে দেবে? ওই মেসেজটি পড়ে লাকির মন যেন হঠাৎ আনন্দে পরিপূর্ণ হয়ে গেল। নিমেষেই তার চোখের জল সূর্যের আলোর মতো ফুটে উঠল। লাকিকে দেখে মনেই হচ্ছিল না যে কিছুক্ষণ আগেই তার প্রথম ভালোবাসার মানুষটি ওর বিশ্বাস ভেঙেছে। লাকি রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছে। তার সেই কোটিপতি হওয়ার আনন্দ বেশ কিছুক্ষণ সেলিব্রেটও করে লাকি। এরপর তার মনে হলো যে ও প্রকৃত অর্থে গরিব ছিল না। ওর পরিবারই ওকে এক কঠিন পরীক্ষায় ঠেলে দিয়েছিল, যার নাম গরিবী অবস্থার অভ্যাস। লাকি, তুমি আমাদের পরিবারের সন্তান ঠিকই, কিন্তু সেই পরিবারের সমস্ত সম্পত্তি এত সহজে তুমি পাবে না। তার জন্য তোমাকে একটা পরীক্ষায় পাশ করতে হবে। আমি ঠিক বুঝতে পারলাম না। খুব সোজা কথা, তুমি ওই পরীক্ষায় পাশ করলে তবেই তুমি সিংহরায় পরিবারের উত্তরাধিকার সূত্রে সমস্ত সম্পত্তির মালিক হবে। আমাকে কি করতে হবে? সেটা ঠিক সময় তুমি জানতে পারবে। তবে আপাতত তুমি নিজের ব্যাগ প্যাক করে এই বাড়ি ছেড়ে চলে যাও। লাকিকে এই পরীক্ষায় পাশ করতেই হবে, আর তার উপরেই নির্ভর করছে সিংহরায় পরিবারের সমস্ত সম্পত্তি ও জমির অধিকারী হওয়া। গত 8 বছর ধরে এই পরীক্ষা দিয়ে চলেছে লাকি। একটা সময় তার মনে হয়েছিল হয়তো জীবনে কখনো সে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না এবং অভাব তার চিরস্থায়ী সঙ্গী হয়েই থেকে যাবে। একদিকে লাকি রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন যেমন দেখছিল, তেমনি তার মনকে সান্ত্বনা দিচ্ছিল যে ভালো হয়েছে, দৃষ্টি আমার জীবন থেকে চলে গেছে, এবার ও বুঝবে ও কি হারিয়েছে। পরের দিন সকালে লাকি ঘুম থেকে উঠে রেডি হয়ে সোজা চলে গেল কলকাতার সবচেয়ে বড় ব্যাংক নিউ সিটি ব্যাংকে। এই নিউ সিটি ব্যাংক শুধুমাত্র শহরের বড় ব্যাংক নয়, এটি আসলে বড় লোকদের ব্যাংক। ওই ব্যাংকে শহরের সমস্ত বড় লোক ও বড় ব্যবসায়ীরা ধন সম্পত্তি রাখেন। এত বড় ব্যাংকে দেখে নিজের চোখে বিশ্বাসই করতে পারছিল না লাকি। এই ব্যাংকের বাইরে নামি দামি সব গাড়ির লাইন দেখে চমকে যায় লাকি। তবে এত বড় ব্যাংকে সে তার সেই ছেঁড়া জামা পরেই চলে যায়।
ব্যাংকে ঢুকতেই আশপাশের লোকজনকে দেখে সে ঠিক করে যে টাকা তুলেই সে প্রথমে নিজের জন্য কিছু ভালো জামা কাপড় কিনবে। আর তাড়াহুড়োয় ব্যাংকের দরজা ঠেলে ঢুকতেই এক সুন্দরী মেয়ের সঙ্গে তার ধাক্কা লাগে। আউট! সরি সরি, আমি আপনাকে দেখতে পাইনি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। কি সরি? এত বড় একটা মেয়েকে আপনি দেখতে পারেননি? আমি কি ট্রান্সপারেন্ট যে আপনি আমাকে চোখেই দেখতে পেলেন না? কোয়েল বেশ চেঁচিয়ে এই কথাগুলো বলতে লাগলো লাকিকে, আর তা শুনে ব্যাংক ম্যানেজার ইপসিতা দ্রুত তাদের দিকে এগিয়ে আসেন। ম্যাম, সো সরি। আপনি ঠিক আছেন? না, আমি ঠিক নেই। আমার মাথায় উনি দরজা দিয়ে ধাক্কা মেরেছেন। ম্যাম, আই এম সো সরি, আমি সত্যিই বুঝতে পারিনি। আমি কি জানতে পারি আপনি এখানে কিসের জন্য এসেছেন? আমি আমার টাকা তুলতে এসেছি। কি? আপনি টাকা তুলতে এসেছেন? আপনার কাছে কার্ড আছে? নিউ সিটি ব্যাংকের কার্ড বের করা বেশ কঠিন ব্যাপার। ওই ব্যাংকের সেই কার্ড বের করতে গেলে তাকে সবার আগে কমপক্ষে 5 লক্ষ টাকা তার অ্যাকাউন্টে জমা করতে হবে। কার্ড তো আমার কাছে নেই। বাহ, খুব ভালো। লাকির মুখ থেকে না শোনার পর কোয়েল ও ইপসিতা দুজনেই হাসতে শুরু করে। লাকিকে দেখে কোয়েলের পাগল মনে হচ্ছিল, আর ঠিক সেই মুহূর্তে কোয়েলের বাবা সেখানে উপস্থিত হন। কোয়েল, চলো। ইপসিতা, এরকম আলতু ফালতু লোকজন যদি এভাবে ব্যাংকে ঢুকে যায় তাহলে তো ব্যাংকের ইমেজ খারাপ হবে। আই থিংক ব্যাংকের ম্যানেজার হিসেবে আপনার আরো রেসপন্সিবল হওয়া উচিত। আই হোপ আর কখনো আপনাদের ব্যাংকে এসে এত খারাপ এক্সপেরিয়েন্স হবে না। বিশেষ করে আমার সঙ্গে যেন দ্বিতীয়বার এরকম কিছু না ঘটে। শিওর ম্যাম। এরকম ঘটনা অ্যাকসেপ্টেড নয়। বি কেয়ারফুল। শিওর ম্যাম, টেক কেয়ার। এই বলে সেখান থেকে কোয়েল তার বাবাকে নিয়ে বেরিয়ে যায়। এই ছেলেটার কিছু একটা করতেই হবে। এখনই ওকে ব্যাংকের থেকে বের করতে হবে। এই বলে ব্যাংকের দিকে ফিরতেই ইপসিতা দেখে লাকি সেখানে নেই। বেশ অবাক হয়ে সে বলে, এ কি, ছেলেটা কোথায় গেল? যাক, বাঁচা গেছে, চলে গেছে। ওর জন্য আজকে আমার চাকরিটাই চলে যেত। নিজের মনে এই বলতে বলতে তার ডেস্কের সামনে যায় ইপসিতা, আর দিনের প্রথম ফাইলটা হাতে নিতেই সে দেখতে পেল একজনকে। সে আর কেউ নয়, সেটা ছিল লাকি। সে দেখে লাকি ভিআইপি লাউঞ্জের বাইরে দাঁড়িয়ে আছে। ব্যাংকের ওই লাউঞ্জে শহরের সব থেকে বড় লোকেদের যাতায়াত করে থাকে। সেখানে লাকিকে দেখে বেশ চমকে যায় ইপসিতা, আর চিৎকার করে লাকিকে সে বলে, হে ইউ, তুমি ওখানে কি করছো? দাঁড়াও ওখানে। ইপসিতাকে দেখে লাকিও চমকে যায়। সে কোনো দিকে না তাকিয়ে সেখান থেকে পালায়, আর তার পেছনেও দৌড়ায় ইপসিতা। আর সেই লাউঞ্জের ভেতরে ভিআইপি রুম, যেখানে বসেছিলেন ব্যাংকের রিলেশনশিপ ম্যানেজার শশীকান্ত, সেখানেই ঢুকে যায় লাকি। শশীকান্ত আচমকাই লাকিকে দেখে চমকে যায়। সে লাকিকে দেখে একটু অবাক হয়ে উঠে বসে। হ্যালো স্যার, হাউ মে আই হেল্প ইউ? ভিআইপি রুমে ঢুকে লাকিও অবাক হয়ে যায়। ওই ভিআইপি রুম হলো বড় লোকদের জন্য, তাই জাঁকজমকও সেই রকমই ভেতরেও। সেখানে লাকি ঢুকে চারিদিক হাঁ করেই দেখতে থাকে। কে ভাই তুমি? কি চাই তোমার? আমি আমার টাকা তুলতে এসেছি। তোমার কাছে আমাদের ব্যাংকের সুপ্রিম কার্ড আছে? না, আমার কাছে কোনো সুপ্রিম কার্ড নেই। কার্ড নেই যখন, তাহলে কোনো টাকা হবে না। যাও, এবার এখান থেকে যাও, আউট। না, আমি কোথাও যাব না। আমি এখান থেকে আমার টাকা নিয়ে তারপরেই যাব। বললাম না, সুপ্রিম কার্ড না থাকলে টাকা তোলা যায় না। আর তাছাড়া টাকা থাকলে তো আপনি তুলবেন। আপনার অ্যাকাউন্টে কি টাকা আছে? ফালতু টাইম ওয়েস্ট না করে বেরিয়ে যান। টাকা আছে, তাই তো এসছি তুলতে। দেখ, তুই সকাল সকাল মাথা খাস না। সিকিউরিটি গার্ডকে ডেকে ধাক্কা মেরে বের করে দেবো। ভালোভাবে বলছি, চলে যায় এখান থেকে। শশীকান্তের এই কথা শুনে বেশ ভয় পেয়ে যায় লাকি। তবুও লাকি ছাড়ার পাত্র নয়। সেই মুহূর্তে তার মনে পড়ল ফিঙ্গারপ্রিন্টসের কথা। ফিঙ্গারপ্রিন্টস? আপনি যখন বলছেন কার্ড ছাড়া টাকা তুলতে দেবেন না, তাই বলছি। আমার কাছে কার্ড নেই, কিন্তু ফিঙ্গারপ্রিন্টস তো দিতে পারি। আর আমি জানি আপনাদের ব্যাংকে ফিঙ্গারপ্রিন্টস দিয়েও টাকা তোলা হয়। লাকির মুখ থেকে ফিঙ্গারপ্রিন্টস শব্দটা শুনে অবাক হয়ে যায় শশীকান্ত। সে ভাবে, লাকি কি করে জানলো ফিঙ্গারপ্রিন্টসের কথা? শশীকান্তের বেশ সন্দেহ হয় লাকিকে ঘিরে। তবে তিনি লাকিকে একটা সুযোগ দিয়ে দেখলেন, আর তার টেবিলের থেকে ফিঙ্গারপ্রিন্টসের মেশিনটা নিয়ে লাকিকে বললেন, আচ্ছা, তোমার ফিঙ্গারপ্রিন্টসের অ্যাক্সেস চাই? এদিকে এসো, নাও, চুপচাপ এখানে নিজের আঙুলটা দাও। সেই মতো লাকি তার আঙুলটি সেখানে রাখল।
তবে ঠিক 2 সেকেন্ড পর ওই মেশিন থেকে একটি লাল আলো আর আওয়াজ শোনা যায়। দেখা যায় ফিঙ্গারপ্রিন্টস অ্যাক্সেস ডিনাইড। যা বাবা, আপনার তো ফিঙ্গারপ্রিন্টস ম্যাচই করছে না। এখন কি হবে বলুন? স্যার আর একবার চেষ্টা করুন, এবার হবে। কি আরেকবার? এখানে কি সার্কাস চলছে? স্যার প্লিজ একবার, না হলে আমি নিজেই এখান থেকে চলে যাব। লাকি শশীকান্তকে বারবার আবেদন করতেই থাকে। সেই সঙ্গে নিজের পকেটে হাত ঘষতে থাকে লাকি। শশীকান্তের চোখ যায় সেদিকে। সে ভাবে লাকি হয়তো পকেট থেকে কোনো ছুরি বা বন্দুক বের করতে চলেছে, তাই সে দেরি না করে পুলিশে ফোন করতে যায়। এদিকে লাকির চোখ যায় শশীকান্তের ফোনের দিকে। সে দেখে শশীকান্ত 100 নম্বরে ডায়াল করছে। তা দেখে বেশ ঘাবড়ে যায় লাকি। স্যার প্লিজ স্যার, এটা আপনি কি করছেন? প্লিজ কাউকে ফোন করবেন না স্যার। লাকির এই আবেদন একেবারে নস্যাৎ করে দেয় শশীকান্ত, কারণ ততক্ষণে ফোনের ওপার থেকে পুলিশের এক গম্ভীর স্বর ভেসে আসে। হ্যালো। লাকি কি শশীকান্তকে বুঝিয়ে পুলিশকে আনতে বারণ করতে পারবে? লাকির সেই মেসেজটা ফেক ছিল না তো? কিভাবে এই সমস্যা থেকে বেরিয়ে আসবে? এক আকাশ স্বপ্ন নিয়ে কলকাতায় এসেছে লাকি, ওরফে লুব্ধক সিংহ রায়। তবু তার চাহনির মধ্যে এমন কিছু আছে যা দেখে লোকে বলে, গাঁয়ের ছেলে বলে তো মনে হয় না, তুমি কি কলকাতারই? যদিও দেখতে যথেষ্ট স্মার্ট আর আকর্ষণীয়, কিন্তু ছেলেটার পকেটে বিরাট টান। খরচের যোগান দিতে সে কাজ করে একটা ওষুধের দোকানে। লাকির সমবয়সীরা যখন কলকাতার নাইট ক্লাবে পার্টির সঙ্গে কোমর দোলায়, সে তখন একটা বদ্ধ মেডিকেল স্টোরে আর কলেজের গণ্ডিতেই আবদ্ধ রয়েছে। তার জীবনে অবসর বলতে প্রেমিকা দৃষ্টিকে নিয়ে প্রিন্সেপ ঘাটে ঘুরতে যাওয়া। বড্ড শখ। শহরের বুক ফুঁড়ে হাই স্পিডে বাইক ছোটাবে সে। পিছনে বসে থাকা দৃষ্টি তখন জাপটে ধরবে তাকে। মাঝে মাঝেই মনে মনে লাকি বলতে থাকে, একদিন আমারও সময় আসবে যখন মা ফ্লাইওভারে দৃষ্টিকে পিছনে বসিয়ে জোরে বাইক চালাবো, সারা শহর তখন আমাকে দেখে জ্বলবে। বিড়বিড় করে এই কথা বলতে বলতেই বার্নেল ক্রিমটা হাত দিয়ে টিপে ফেলে সে, আর সেই ক্রিমের ঢাকনা খুলে বেরিয়ে এসে একাকার কাণ্ড ঘটে। প্রচণ্ড রেগে গিয়ে ওষুধের দোকানের মালিক তার মাথায় একটা চাঁটি মারে। আরে কথা, এটা কি করছিস? ওটা কি স্পঞ্জের বল নাকি যে টিপবি? মাথায় হাত দিয়ে কাঁচুমাচু করে বলে ওঠে লাকি, সরি সরি দাদা, আর হবে না। ফ্রি স্কুল স্ট্রিটের এই ওষুধের দোকানেই সে কাজ করে। অনেক দিন ধরেই সে একটা ভালো চাকরির চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু শিখেই যেন কিছুতেই ছিঁড়ছে না। দাঁত কিড়মিড় করে দোকান মালিক বললেন, এই বার্নাল ক্রিমটার টাকা কে দেবে? তোর বাবা। এটার দামের ডবল টাকা তোর মাইনে থেকেই কাটা হবে, তাহলে পরের বার এমন কাজ করার আগে দুবার ভাববি। ক্রিমটা লাকির হাত থেকে কেড়ে নিয়ে তার মাথায় আরেকটা চাঁটি মারতে গিয়েও থেমে গেলেন মালিক। আর তখনই দোকানের ফোনটা বেজে উঠল। ফোন তুলে নিজের বাঁধা ধরা স্টাইলে লাকি বলে উঠল, হ্যালো, সুশ্রুত মেডিকেল স্টোর থেকে বলছি, বলুন আপনার কি সাহায্য করতে পারি? ফোনের ওপার থেকে উত্তর এলো, গ্র্যান্ড রিজেন্সি হোটেলের রুম নম্বর 303 থেকে বলছি, একটা ছোট অর্ডার আছে, তাড়াতাড়ি পৌঁছে দে। ভেসে এলো একটা ব্যস্ত ভারিক্কি পুরুষ কণ্ঠ। লাকির যেন কোথাও মনে হচ্ছিল এই স্বরটা তার চেনা। 2 প্যাকেট চরম সুখ আর 1 প্যাকেট টিস্যু। চরম সুখের নাম শোনা মাত্রই লাকি যেন তার লজ্জা ধরে রাখতে পারল না। হ্যাঁ, এতদিন ধরে ওষুধের দোকানে কাজ করার পরেও জন্ম নিরোধকের নাম শুনে কেমন যেন লজ্জা পেল সে। লিখেছিস? তাহলে তাড়াতাড়ি বেরিয়ে পড়। ব্যক্তির কড়া নির্দেশ। তার গলার স্বর শুনেই লাকির মনে হলো ইনি খুব বড় লোক। কিন্তু সব কথায় হ্যাঁ হ্যাঁ করতে থাকা লাকি এবারে একটু বেঁকে বসল। সে বলল, স্যার আমি আপনার অর্ডার পৌঁছে দেব, কিন্তু বাইরে খুব বৃষ্টি পড়ছে, দোকানের সামনে জল জমেছে, বৃষ্টিটা একটু থামলেই আমি বেরোচ্ছি। তোর মালিক জানে যে তুই আগরওয়ালজির ছেলের মুখের উপর কথা বলছিস? জানি বৃষ্টি হচ্ছে, তো একটা ব্যাগে সবকিছু প্যাক করে নিয়ে তাড়াতাড়ি চলে আয়। লাকি কিছু বলতে যাওয়ার আগেই লোকটা ফোন কেটে দেয়। লাকির হাতে কাগজ আর পেন দেখেই দোকান মালিক বুঝতে পারল সে অর্ডার পেয়েছে। সে বলে উঠল, বৃষ্টির অজুহাত দিবি না, এখনই যেতে হবে। অজুহাত দিচ্ছি না, আপনি নিজেই দেখুন না কি জোরে বৃষ্টি পড়ছে। এই অবস্থায় আগরওয়ালজির ছেলে আমাকে কি করে তাড়াতাড়ি জিনিস পৌঁছে দিতে বলছে? আমি সাইকেলটা নিয়ে যাবই বা কি করে? দোকান মালিক প্রায় চিৎকার করে বলে ওঠেন, কি বললি? আগরওয়ালজির ছেলে? আমার দোকানটা কি বন্ধ করে দিবি নাকি তুই? তুই এখনই আমার মোটর সাইকেলটা নে আর জিনিসটা দিয়ে আয়। এই বলে
দোকান মালিক লাকির দিকে বাইকের চাবিটা ছুঁড়ে দিলেন। এতদিন পর বাইক চালাতে পারবে এই ভেবে লাকির এত ভালো লাগলো, কিন্তু বৃষ্টিতে যদি বাইক মাঝপথে খারাপ হয়ে যায় তাহলেও তো জুটবে বকুনি। এতদিন ধরে কাজ করেও সে একটা বাইক কিনতে পারেনি। মাইনে এতটাই কম যে ঘর ভাড়া, ইলেকট্রিক বিল, দুবেলা খাবার খরচ আর দৃষ্টিকে নিয়ে ঘুরতে যাওয়ার খরচার যোগান দিতেই সব শেষ হয়ে যায়। তবে বাইক স্টার্ট দিলেই তার দৃষ্টির কথা মনে পড়ে। লাকি, 2 মাসের মধ্যে বাইক না কিনলে আমি কিন্তু ব্রেকআপ করে দেব। যখনই দৃষ্টির মুখ থেকে এই কথা শুনে মুচকি হাসে লাকি। আসলে দৃষ্টিরও লাকিকে জড়িয়ে ধরে বাইকে ঘোরার খুব শখ। আর লাকির এই ছন্ন ছাড়া জীবনে দৃষ্টি ছাড়া আর কেউই ছিল না। সে খুব ভালো করেই জানতো যে দৃষ্টি তাকে ছেড়ে থাকতে পারবে না, তাই ব্রেকআপের তো প্রশ্নই ওঠে না। শুধু বাইক কেন, দৃষ্টিকে সে প্লেনে করে ঘোরাতে চায়। কিন্তু বাধ সাধ ছিল মাত্র 8,000 টাকার মাস মাইনে। তবে আজ একটা সুবর্ণ সুযোগ আছে। তাড়াতাড়ি ওষুধটা পৌঁছে দিতে পারলেই দৃষ্টিকে মালিকের বাইকে চাপিয়ে ঘুরতে পারবে সে। রাতের বৃষ্টি ভেজা কলকাতা শহরটা দৃষ্টিকে দেখাতে পারবে। দৃষ্টির পিজিতে তাড়াতাড়ি যাওয়ার কথা মাথায় রেখেই হোটেলের সামনে বাইকটা পার্ক করল সে। সোজা রিসেপশনে গিয়ে বলল, সুশ্রুত মেডিকেল স্টোর থেকে এসেছি। 303 নম্বর রুম থেকে একটা অর্ডার ছিল। রিসেপশনিস্ট লাকির হাতে থাকা কালো ব্যাগ দেখে মৃদু হেসে বলল, 3 তলায়। আর শোনো, রেনকোটটা এখানে খুলে রেখে যাও। ঠিক 5 মিনিট পর 303 নম্বর রুমের কলিং বেল বাজালো লাকি। দরজা খোলার সাথে সাথেই সে ব্যাগটা দিয়ে বলল, সুশ্রুত মেডিকেল স্টোর থেকে এসেছি, আপনার অর্ডার। আর কিছু বলার আগেই যেন তার পায়ের তলার মাটি সরে গেল। চোখের সামনে সে যা দেখল তা যেন বৃষ্টি ভেজা রাতে মাথায় বাজ পড়ার মতোই। তার সামনে দাঁড়িয়েছিল বেগুনি রঙের নাইট গাউন পরা একটি মেয়ে। এলো চুল ভেজা কাঁধের ওপরে ছড়িয়ে যেন তাকে পরীর মতো লাগছে। তার গায়ের মিষ্টি গন্ধ জানান দিচ্ছিল সে সবে স্নান করে এসেছে। আর সেই মেয়ে আর কেউ নয়, তারই গার্লফ্রেন্ড দৃষ্টি। লাকি যেন তার চোখকে বিশ্বাস করতে পারছিল না। একবার চোখটা বুজে ফের খুলল, কিন্তু সামনেই দৃষ্টি দাঁড়িয়েছিল। লাকি আমতা আমতা করে বলল, দৃষ্টি, তুমি এখানে কি করছো? খুব রাগের সুরে দৃষ্টির পাল্টা জবাব, তুমি কি আমাকে ফলো করতে করতে এখানে এসেছো? দৃষ্টি ভাবতেও পারেনি যে লাকি আজ এখানে আসবে, তাও আবার জন্ম নিরোধকের ডেলিভারি বয় হিসেবে। সকাল থেকে দৃষ্টি লাকির একটাও মেসেজের রিপ্লাই দেয়নি, ফোনে কথা পর্যন্ত বলেনি। ও মনে মনে ভেবেছিল পরের দিন দেখা করে জানাবে যে শরীর ভালো ছিল না। কি হয়েছে বেবি, কার সঙ্গে কথা বলছো? হঠাৎই পিছন থেকে একটা ছেলে এসে দৃষ্টির গা স্পর্শ করে তার পাশে দাঁড়ায়। ছেলেটার পরনে ছিল টি শার্ট ও হাফ প্যান্ট। লাকি তাকে দেখা মাত্রই চিনতে পেরেছিল। গর্জন করে লাকি বলে উঠল, রাহুল, তোর সাহস কি করে হয় আমার দৃষ্টিকে স্পর্শ করার? ওর প্রচন্ড ইচ্ছে করছে রাহুলের দাঁতগুলো ঘুষি মেরে ফেলে দিতে। না না, দাঁত নয়, তার থেকে অন্ধ করে দিক রাহুলকে। লাকির দৃষ্টির দিকে যেন আর চোখ তুলে তাকাতে না পারে। এই রাহুলই সেই আগরওয়ালজির সুপুত্র। লাকি, দৃষ্টি এবং রাহুল তিনজনেই এক কলেজে পড়াশোনা করে, যার মালিক রাহুলের বাবা মিস্টার পবন আগরওয়াল। দৃষ্টি আবার রাহুলের বাবার অন্য একটি কোম্পানিতে পার্ট টাইম কাজও করে। বহুদিন ধরেই দৃষ্টির পিছনে পড়েছিল রাহুল। লাকি দৃষ্টিকে বারবার সতর্ক করেছিল রাহুলের থেকে দূরে থাকতে, কিন্তু তার জবাব ছিল সে আর রাহুল স্রেফ বন্ধু, ভালো বন্ধু। বন্ধুত্ব যে এমন জায়গায় পৌঁছে যাবে তা স্বপ্নেও কল্পনা করতে পারেনি লাকি। সে যেই রাহুলের দিকে তেড়ে এগিয়ে যায়, দৃষ্টি তখনই চিৎকার করে ওঠে, থামো, এখনই চলে যাও এখান থেকে, চলে যাও বলছি। দৃষ্টির মুখ থেকে এই কথা শুনে লাকির নিজের কানকে বিশ্বাস হয় না। তার মনে হচ্ছে এ কোন দৃষ্টিকে দেখছে সে। দৃষ্টির আর লাকির কাছে লুকোনোর মতো বাকি কিছুই ছিল না। অপরাধ বোধ থেকেই সে যতটা পারে দুর্ব্যবহার করতে থাকে। সে লাকিকে বলে খুবই অভদ্রভাবে, লাকি, আমি আজ এই মুহূর্ত থেকে তোমার সঙ্গে ব্রেকআপ করছি। ব্রেকআপ? লাকির সব স্বপ্ন যেন নিমেষে ভেঙে যায়।
তার চোখ চিকচিক করে ওঠে জলে। নিজেকেও যেন সে বিশ্বাস করতে পারে না। দৃষ্টির দিকে তাকিয়ে সে বলে ওঠে, দৃষ্টি, আমি তোমার সঙ্গে 1 বছর ধরে আছি। তোমাকে নিয়ে ঘুরবো বলে বাইক কেনার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছি, আর তুমি বলছো ব্রেকআপ? বাহ বাহ, খুব ভালো। রাগের মাথায় লাকিকে দৃষ্টি গড় গড় করে বলতে থাকে, আরে ছাড়ো তো তোমার বাইক কেনার গল্প। সামান্য ফুচকা খাওয়ানোর ক্ষমতা নেই, তুমি নাকি আবার বাইক কিনবে। আর বাইক যদি কোনোভাবে কিনেও ফেলো, পেট্রোল ভরার টাকা কে দেবে? আমার বাবা। যত সব নাটক। 8,000 টাকা মাইনে পেয়ে মাস চলে না, সে নাকি আবার বাইক কিনবে। তোমার সাথে যখন কোনো মলে যাই, লোকে তখন হাসে। আমি এমন জীবন বাঁচতে চাই না, তোমার মতো অভাবী জীবন চাই না আমি। আমার অনেক স্বপ্ন আছে, তুমি তো আমাকে ফাঁসিয়েছিলে। থ্যাংক গড যে রাহুল আমাকে সেখান থেকে বের করে নিয়ে এসেছে। রাহুল আমার পাশে দাঁড়িয়েছে, তাই এখন থেকে ওই আমার বয়ফ্রেন্ড। দৃষ্টির পিঠে একটা চুমু খেয়ে জিজ্ঞেস করলো রাহুল, আচ্ছা তাহলে শোনা, তোমার এই মুহূর্তের প্রাক্তন প্রেমিকই কি আমাদের জন্য চরম সুখ নিয়ে এসেছে? হাউ সুইট। তারপর লাকির হাত থেকে কালো ব্যাগটা নিয়ে সেখান থেকে চরম সুখের প্যাকেটটা বের করে সেগুলো উপরের দিকে ছড়িয়ে দিল সে। তারপরই দুজনে হাসিতে ফেটে পড়ল। লাকিকে রাহুল বলে উঠল, ভাই, আমি তোর মতো দুর্ভাগা এই দুনিয়ায় আর দেখিনি। লাকি তখন চুপ, অপমানে তার চোখে জল, কিন্তু কোনো উত্তর সে দিতে পারছে না। কত কিছু ভেবে এই মুষলধারে বৃষ্টিতে কাক ভেজা ভিজে তড়িঘড়ি এখানে ডেলিভারি করতে এসেছে। দৃষ্টিকে নিয়ে এসে কত কিছু ভেবেছিল, কিন্তু সে সবই যেন বিষ বাঁ জলে। রাগ আর দুঃখে দৃষ্টির দিকে সে একবার তাকালো, 2 হাত মুঠো করে সেখান থেকে চলে গেল। রাহুল বলে উঠল, আরে পয়সাটা তো নিয়ে যা, সবই কি ফ্রিতে দিয়ে যাবি নাকি? কিন্তু সে আর কোনো কথাই শোনার অবস্থায় নেই। কোনো কথাই যেন কানে যাচ্ছে না তার, শুধুমাত্র দৃষ্টির কথাগুলো তার কানে বাজছে। সব যেন প্রতিধ্বনিত হয়ে কিরকম একটা হিজিবিজি শব্দ তার কানে ভাসছিল। দৃষ্টি যে তার সঙ্গে এমন বিশ্বাসঘাতকতা করবে তা স্বপ্নেও ভাবতে পারেনি লাকি। যাকে নিয়ে এত স্বপ্ন সে দেখল, এত কিছু করার চেষ্টা করল, প্রতিদানে এই দিন দেখতে হবে তা বিশ্বাস হচ্ছিল না তার। সে এতটাই হতাশ হয়ে পড়েছিল যে অঝরে কাঁদতে শুরু করে দেয়। লিফট ছেড়ে সিঁড়ি দিয়ে নিচে নামে সে। সিঁড়ির ধাপ যত এগোতে থাকে ততই কাঁদতে থাকে লাকি। জীবনে সে প্রথমবার প্রেমে পড়েছিল, কিন্তু টাকার অভাবে যে শুধু প্রেম নয়, পুরো জীবনটাই নষ্ট হয়ে গিয়েছে। বারবার সেই কথাই মনে হচ্ছে তার। হোটেল থেকে বেরিয়ে আসতেই লাকি দেখল বাইরেটা ঘুটঘুটে অন্ধকার। হঠাৎই প্রবলভাবে বিদ্যুৎ চমকে উঠল। তার কিছুক্ষণের মধ্যেই আবারও মুষলধারে বৃষ্টি নামল। তবুও সেই বিদ্যুৎ চমকানি যেন তার জীবনে কোথাও একটা আশার আলো বলে মনে হচ্ছিল। মন তার ভেঙে চুরমার হয়ে গিয়েছে ঠিকই, কিন্তু দৃষ্টির স্বরূপ তো আজ সে দেখতে পেল। যাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখছিল, সে ঘরে এলে যে তা ধ্বংস হয়ে যেত। ভাগ্যিস আগে ভাগেই সেই স্বপ্নের শেষ হলো। এটা ভেবে কোথাও যেন লাকি খানিক খুশি হচ্ছিল। এই দুঃখ যে ভবিষ্যতে তাকে সুখ দেবে তা অনুভব করতে পারছিল সে। তবু দুঃখ তো ছিলই, নুন আনতে পান্তা ফোরানোর যে দুঃখ, তার থেকে বেশি আর কী বা হতে পারে। এই ছেঁড়া প্যান্ট পরে ঘুরে বেড়ানো, একবেলা খাবার জুটলে আর একবেলা জল খেয়ে পেট ভরানোর দুঃখ। ভালো চাকরির জন্য দৌড়ে দৌড়ে জুতোটা পর্যন্ত ছিঁড়ে গিয়েছে, কিন্তু কেউ তাকে কাজ দেয়নি। ভাঙা হৃদয়কে সান্ত্বনা দিতে গিয়ে সে ভাবল, দৃষ্টির জন্য তো আর টাকা খরচ করতে হবে না, তাতে তো অবস্থার কিছুটা উন্নতি হবে, কিন্তু তাতে তো আর ধনী হওয়া যায় না। আকাশের দিকে তাকিয়ে সে জোরে চিৎকার করে উঠল, হে ভগবান, এত দুঃখ কেন দিচ্ছ আমাকে? আর কত দুঃখ দেবে? তার আওয়াজ শুনে আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষজন একটু থতমত খেয়ে গেল। লাকির চোখের জল যেন বৃষ্টির জলের সঙ্গে মিশে গেল। ঠিক তখনই তার ফোনে টিং করে একটা মেসেজ ঢুকল। মেসেজটা দেখা মাত্রই লাকির কান্না, দুঃখ সব মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেল। হাসতে হাসতে সে তখন বৃষ্টির মধ্যেই নাচতে শুরু করে দিল। কি এমন হলো তার সঙ্গে? এই কান্না, এই হাসি, দৃষ্টির কোনো মেসেজ?
সে কি ক্ষমা চেয়ে লাকির কাছেই ফিরে আসছে? আসলে মেসেজে লেখা ছিল, উত্তরাধিকার সূত্রে সিংহরায় পরিবারের অধিগ্রহণ করা সব জমি ও সম্পত্তির মালিক এখন থেকে লুব্ধক সিংহ রায়। এখন বয়স অনুযায়ী তিনি এই সমস্ত সম্পত্তির মালিক হতে পারবেন। এ আবার কেমন মেসেজ? কে এই লাকি? কি তার আসল পরিচয়? উত্তরাধিকার সূত্রেই বা সে কে? হঠাৎ করেই কি তার জীবনের পাশা উল্টে গেল? ৮,০০০ টাকার মাস মাইনে থেকে হঠাৎই কোটি টাকার মালিক। মেসেজটা পড়ার পর লাকির মুখ অঝোর বৃষ্টিধারাতেও যেন সূর্যের মতো উজ্জ্বল হয়ে উঠল। কিছুটা মোহের মধ্যেই চলে গেল সে। হঠাৎই তার মনে পড়ল ছোটবেলায় দাদুর কথাগুলো। লাকির বাবা মা যখন মারা যান তখন তার মাত্র 2 বছর বয়স। পরবর্তীতে সে যখন ক্লাস 4-এ পড়ত তখন তার দাদু মারা যান। সম্পত্তি, জমিজমা, টাকা, গাড়ি, বাড়ি সবকিছুই তার নামে করে দেওয়া হয়েছিল। তবে সেই সম্পত্তির অধিকারী সে তখনই হবে যখন তার বয়স হবে 20 বছর। কিন্তু ততদিন তাকে সাধারণ জীবনযাপন করতে হবে, নিজের খরচ নিজেকেই জোগাড় করতে হবে। এই পরীক্ষা দিতে গিয়ে লাকি ভুলেই গিয়েছিল যে সে আসলে গরিব নয়। খুব ভালো হয়েছে চলে গেছে। হোটেলের দিকে একবার তাকিয়ে প্রচণ্ড রাগে দৃষ্টিকে অভিশাপ দিচ্ছিল লাকি। তারপর বাইকটা স্টার্ট দিয়ে ফের সুশ্রুত মেডিকেল স্টোরের দিকে যায় সে। পরের দিন সকালে ঘুম ভাঙতেই কোনো ক্রমে ছেঁড়া প্যান্ট আর জামা গায়ে গলিয়েই শহরের সব থেকে বড় ব্যাংক নিউ সিটি ব্যাংকে পৌঁছে যায় লাকি। এই ব্যাংকটা যে কলকাতার শুধুমাত্র সব থেকে বড় ব্যাংক তাই নয়, এখানে কেবল শহরের সব থেকে ধনী ব্যক্তিরাই টাকা রাখতে পারেন, অন্য আর কারো অনুমতি নেই। এখন সেই ব্যাংকে যারা যান তাদের বেশভূষা, গাড়ি সবকিছুই টপ ক্লাস হয়, অথচ লাকি সেখানে যাচ্ছে সাধারণ ছাপোষা হয়ে। ব্যাংকে পা রাখা মাত্রই মাথাটা ঘুরল তার। নজরে এলো নিচে পার্ক করা কয়েক কোটি টাকার কিছু গাড়ি। সে মনে মনে ভাবতে লাগলো, এই গাড়িগুলির মধ্যে একটা তারও হবে, একদিন সেও ব্যাংকে আসবে আর ঠিক এই জায়গাতেই গাড়ি পার্ক করবে। তবে তখনও যেন বিষয়টা তার কাছে দিবা স্বপ্নের মতো লাগছিল। গাড়ি থেকে চোখ সরিয়ে এবার আসল কাজ করতে ব্যাংকের ভিতরে গেল সে। ব্যাংকে ঢুকতেই সে মনে মনে ভাবল, কোথায় ওষুধের ঘ্রাণ আর কোথায় এই সুগন্ধ। একটা গভীর নিঃশ্বাসে যতটা সম্ভব সুগন্ধটা ধরার চেষ্টা করল। ব্যাংকে প্রচণ্ড ভিড় চোখে পড়ে তার, আর সাথে নজরে পড়ে সকলের পরনের দামি জামা কাপড়। আসলে তার ভাগ্য রাতারাতি বদলে গেলেও তার বেশভূষা তো আর বদলায়নি। সে সেই একই পোশাক পরে এত বড় ব্যাংকে এসেছিল যা সে সাধারণত তার কাজের জন্য পরত। মনে মনে লাকি বলে উঠল, হাতে টাকা এলেই প্রথমে যে কাজটা করব তা হলো জামা কাপড় কিনব। এই কথা বলতে বলতেই সে ব্যাংকে ঢুকল, আর দরজা ঠেলতেই একটা আওয়াজ শুনতে পেল। আউচ! এতটাই তাড়াহুড়ো আর মাথায় এত কিছু আকাশকুসুম ভাবনা চিন্তা নিয়ে লাকি চলাফেরা করছিল যে তার পাশে হাঁটতে থাকা লম্বা চুলের একটি মেয়ের সঙ্গে তার জোরে ধাক্কা লেগে যায়। ও সরি, আমি আপনাকে একেবারে দেখতে পাইনি। মেয়েটি এত সুন্দর আর দামি জামা কাপড় পরেছিল যে তাকে দেখেই মনে হচ্ছিল ধনী পরিবারের মেয়ে। তাই না চেয়েও যেন সরি বলার সময় লাকির হাত মেয়েটির সামনে জোড় হয়ে গিয়েছিল। কিন্তু মেয়েটি লাকির ছেঁড়া জামা কাপড় আর চেহারা দেখে যেন কিছুটা অবাক হয়ে গেল। প্রতিদিনই এই ব্যাংকে সে আসে, কিন্তু এরকম কাউকে দেখেনি। রেগে গিয়ে লাকির দিকে তাকিয়ে মেয়েটি বলল, কেন দেখতে পাননি কেন? চোখের সামনে একটা জলজ্যান্ত মহিলাকে দেখতে পেলেন না? ঠিক এই কথাটা বলতে গিয়েই মেয়েটি দেখতে পেল ব্যাংকের ম্যানেজার ইপ্সিতা ঘোষ তাদের দুজনের দিকেই তাকিয়ে আছে। এই লম্বা চুলের মেয়েটি যেভাবে লাকির দিকে তাকিয়েছিল ঠিক সেইভাবেই তার দিকে তাকিয়ে থাকে ব্যাংকের ম্যানেজার। ভেরি সরি ম্যাডাম, রিয়েলি সরি। আপনার কি কোথাও লেগেছে? ম্যানেজার ইপ্সিতাই এবার ওই মেয়েটিকে জিজ্ঞেস করে।
আর একটা বিরক্তির নজর দিয়ে লাকির দিকে তাকায়। লাকি যেন কিছুটা ঘাবড়ে যায়। এদিকে ঈপ্সিতাও আরও একবার লাকির মাথা থেকে পা পর্যন্ত দেখল, আর কোথাও যেন তার মনে একটা সন্দেহ জাগলো যে এ আর যাই হোক এই ব্যাংকের কাস্টমার হতে পারে না। ঈপ্সিতা তার মুখে জোর করে একটা হাসি এনে লাকিকে জিজ্ঞেস করল, আমি কি জানতে পারি আপনি এখানে কি করতে এসেছেন? লাকিও খানিক মজের স্বরেই উত্তর দিল, হ্যাঁ, টাকা তুলতে এসেছি। এই কথা শুনে অবাক হলো ঈপ্সিতা। ফের জিজ্ঞেস করল, হ্যাঁ, কি বলছেন? টাকা তুলতে এসেছেন? লাকির কথা শুনে জোরে জোরে হাসতে চাইলেও ঈপ্সিতা নিজেকে সামলে নেয়। তার মনে হতে লাগলো এই ছেলেটা পাগল ছাড়া আর কিছু না। ঈপ্সিতা তাকে জিজ্ঞেস করলো, আপনার কাছে কার্ড আছে? এই নিউ সিটি ব্যাংকের কার্ড পাওয়া কার্যত কঠিন একটা কাজ। এই ব্যাংকের কার্ড যদি কেউ বানাতে চান তাহলে তাকে ব্যাংক অ্যাকাউন্টে মিনিমাম 50 লাখ টাকা রাখতে হবে, তবেই তিনি কার্ডের জন্য আবেদন জানাতে পারবেন। কিন্তু লাকি যে এই প্রথমবারই ব্যাংকে এসেছে, কোথা থেকে পাবে এই কার্ড সে? তাই ম্যানেজারের প্রশ্নের কোনো উত্তর তার কাছে ছিল না। ঈপ্সিতা আরও একবার তাকে জিজ্ঞেস করলেন, আমি জানতে চাইছি আপনার কাছে কি কার্ড আছে? ঈপ্সিতার আসলে লাকিকে উন্মাদ ছাড়া আর কিছু মনে হচ্ছিল না। না, এবার ম্যানেজারের প্রশ্নে সপাটে জবাব দিল লাকি। এদিকে ওই সুন্দরী মেয়েটিও এই প্রশ্ন শোনা মাত্র হা হা করে হাসিতে ফেটে পড়ে। এবার ঈপ্সিতারও মনে হতে থাকে ছেলেটি সম্পর্কে এতক্ষণ সে যা ভাবছিল তা একদম ঠিক। এমন সময় ওই মেয়েটির বাবা সেখানে আসেন আর বলেন, চল মা, এবার বাড়ি চল। ওই লোকটার হাতে কিছু কাগজ ছিল। লাকি সেটা লক্ষ্য করল, সঙ্গে এটাও দেখল যে ওই ব্যক্তি দামি স্যুট পরে রয়েছেন। তখন ওই মেয়েটি ব্যাংকের ম্যানেজার ঈপ্সিতার হাত দুটো ধরে বলল, দেখুন ঈপ্সিতা, রাস্তার লোকজন যদি এভাবে আপনার ব্যাংকে ঢুকে পড়ে তাহলে অন্য গ্রাহকদের হয়রানি হয়, তাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন ওঠে, তাতে আপনার ব্যাংকের ভাবমূর্তিও নষ্ট হয়। আশা করি ভবিষ্যতে আর এমনটা হবে না। এই কথা বলেই ওই মেয়েটি তার বাবাকে নিয়ে ব্যাংক থেকে চলে যায়। ঈপ্সিতা ওনাদের গাড়িতে তুলে দিতে গেল এবং বলল, আজকের ঘটনার জন্য ভেরি সরি, প্লিজ টেক কেয়ার কোয়েল ম্যাডাম। এই কোয়েলের বাবা ব্যাংকের সব থেকে পুরনো এবং বিশ্বস্ত কাস্টমারদের একজন, তাই তারা এতটা বিরক্ত হয়েছেন তাতে তীব্র অস্বস্তিতে পড়েছেন ঈপ্সিতা নিজেই। তাঁরা যদি এই ব্যাংকের অ্যাকাউন্ট ক্লোজ করে দেন এবং আশা বন্ধ করে দেন তাহলে হয়তো ঈপ্সিতার চাকরিটাই চলে যাবে। আর এই সব কিছুই হয়েছে এই ছেলেটির কারণে। সে ব্যাংকের ভিতরে ঢুকছে আর বলছে, যত তাড়াতাড়ি সম্ভব এই পাগলটাকে এখান থেকে তাড়াতে হবে। এই ভাবনা নিয়েই যখন সে ব্যাংকের অন্দরে প্রবেশ করল তখন দেখল লাকি সেখানে আর নেই। তখন সে মনে মনে বলতে লাগলো, আরে কোথায় গেল ছেলেটা? অদ্ভুত তো। এখন এই ছেলে যদি ব্যাংকে অন্য কোনো কাণ্ড ঘটিয়ে বসে, এই চিন্তা থেকেই ঈপ্সিতা তার সন্ধানে এদিক সেদিক তাকাতে থাকলো, কিন্তু তাকে তো কোথাও দেখতে পেল না। যাকে বাঁচা গিয়েছে বাবা, এরকম একটা লোক বিদায় হলেই মঙ্গল। এই কথা বলতে বলতে নিজের কেবিনে প্রবেশ করল ঈপ্সিতা। দিনের প্রথম ফাইলটা ঘাঁটতেই মনে হলো তার কেবিনের সামনে দিয়ে কেউ হাঁটা চলা করছে। আরে এ আবার কোথা থেকে এলো? কোথায় লুকিয়েছিল? এই কথা বলতেই ফাইল টাইল রেখে নিজের কেবিন থেকে বেরিয়ে এলো ঈপ্সিতা। দেখতে পেল ব্যাংকের ভিআইপি লাউঞ্জের বাইরে দাঁড়িয়ে আছে ছেলেটা। কিন্তু এখানে সে দাঁড়িয়ে থাকলে তো সব থেকে বেশি বিপদ, কারণ এই লাউঞ্জেই যে শহরের সব থেকে বড় লোকেরা এসে বসেন, বিভিন্ন বিনিয়োগের বিষয় নিয়ে কথা বলেন। তারা এরকম একটা অগোছালো ছেলেকে দেখে কি বলবেন, এই চিন্তায় ঘোরাফেরা করতে থাকলো ঈপ্সিতার মাথায়। সে গটগট করে তখন এগিয়ে গেল লাউঞ্জের দিকে। দাঁড়াও, ওখানে দাঁড়িয়ে থাকো, ভিতরে ঢুকবে না, জোরে চিৎকার করে উঠল ঈপ্সিতা। ব্যাংকের ম্যানেজারের চিৎকার শুনে সেখানে দাঁড়িয়ে থাকা লোকজন থতমত খেয়ে যান। ঈপ্সিতা তার রাগ আর এক রাশ বিরক্তি চেপে রেখে
হাসি মুখেই তাদের কাছে বলেন, সরি আমি একটু বেশি জোরে চেঁচিয়ে ফেলেছি, ভেরি সরি। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। লাকি সেই ঘরে ঢুকে গিয়েছে। আরে এটা কি মানুষ নাকি গাধা, বাংলা বোঝে না? এই কথা বলতে বলতেই ভিআইপি লাউঞ্জের দিকে এগিয়ে গেল ইপসিতা। সে তখন ওই লাউঞ্জের দরজা খোলার চেষ্টা করে, কিন্তু সেই দরজা তখন ভিতর থেকে বন্ধ হয়ে যায়। উদ্বেগ আর চিন্তায় ইপসিতা নিজের মনে বলতে লাগলো, এই ছেলেটা কি করে বিনা অনুমতিতে ব্যাংকের ভিতরে ঢুকলো? জামা কাপড় দেখে কেউ বুঝতে পারলো না যে এই ব্যাংকের কাস্টমার হতেই পারে না। তার ভয়ে গলা শুকিয়ে আসছে, কারণ ছেলেটা হয়তো এতক্ষণে রিলেশনশিপ ম্যানেজারের কাছে পৌঁছে গিয়েছে। এদিকে ভিআইপি লাউঞ্জের সোফায় বসেছিলেন ব্যাংকের রিলেশনশিপ ম্যানেজার শশীধর চৌধুরী। বেশভূষা সে লক্ষ্য করেনি। মুখটা দেখা মাত্রই আর 5টা কাস্টমারের মতোই লাকিকে বলে উঠল, হ্যালো স্যার, কেমন আছেন? শশীধরের মনে হলো এনাকে তো আগে কখনো দেখিনি। নতুন কাস্টমার এলে তার ব্যাপারে ম্যানেজার ইপসিতা তাকে জানিয়ে রাখে, কিন্তু এবারে রিলেশনশিপ ম্যানেজারের নজরে এলো লাকির ছেঁড়া প্যান্ট। তখন সে মনে মনে বলে উঠল, এবার কি রে বাবা, রাজ ভিখারি নাকি? এবার আর স্যারটার নয়। রিলেশনশিপ ম্যানেজার একটু অভদ্রভাবেই লাকিকে জিজ্ঞেস করল, আপনি কে ভাই? কি চাই এখানে? এটা ধনীদের ব্যাংক, এখানে 10,000 টাকা ডিপোজিট রাখা যায় না। লাকি ম্যানেজারের মুখের উপরেই সপাটে বলল, ডিপোজিট রাখতে আসেনি, এখানে আমার টাকা নিতে এসেছি। লাকিকে কিছুটা অভদ্রভাবেই জিজ্ঞেস করলো রিলেশনশিপ ম্যানেজার, টাকা নিতে এসেছেন? নিউ সিটি ব্যাংকের প্লাটিনাম কার্ড আছে আপনার কাছে? লাকির উত্তর, না, কোনো কার্ড ফার্ড নেই আমার কাছে। এই উত্তর শুনে বেজায় চটলেন ম্যানেজার। রেগে গিয়ে খুব খারাপভাবে লাকিকে বললেন, কার্ড নেই যখন, তখন আপনাকেও কোনো কার্ড দিতে পারবো না। টুক করে দরজাটা খুলুন আর বেরিয়ে যান এখান থেকে। নিজের জায়গায় অনড় থেকেই লাকি বলল, বেরিয়ে যাব না, কোনো মতেই না। আমার প্রাপ্য অধিকার না নিয়ে আমি এখান থেকে যাব না। লাকিকে ম্যানেজার জানালো, আরে বাবা, কার্ড ছাড়া টাকা দেওয়ার সিস্টেম নেই আমাদের ব্যাংকে। কিন্তু লাকি যে নাছোড়বান্দা, টাকা তোলার এত শত জটিলতা তার জানা নেই। পরিষ্কার করে সেও বলল, টাকা না নিয়ে আমি এখান থেকে যাব না। ম্যানেজার বলল, দেখুন, সকাল সকাল অযথা তর্ক করবেন না। বলছি তো কার্ড ছাড়া টাকা দিতে পারবো না। চুপচাপ এখান থেকে চলে যান, না হলে সিকিউরিটি ডেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। এই কথা শোনা মাত্র ঘাবড়ে গেল লাকি। তার মাথায় একটাই চিন্তা ঘুরছে, কার্ড ছাড়া কি সে প্রমাণ করতে পারবে না যে সেই হিমাদ্রি সিংহ রায়ের নাতি, যিনি তার নাতির জন্যে এত বিপুল সম্পত্তি রেখে গিয়েছেন? হঠাৎ তার কি মনে পড়ল আর লাকি বলে উঠল, ফিঙ্গারপ্রিন্ট। ম্যানেজারকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বলল। ম্যানেজারও একটু বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, ফিঙ্গারপ্রিন্ট? একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে রিলেশনশিপ ম্যানেজারকে লাকি বলল, আপনি আমার কাছে কার্ড চেয়েছিলেন, যা আমার কাছে নেই। আমার কাছে আছে এই আঙ্গুলের ছাপ। আমি এটা খুব ভালো করে জানি যে আঙ্গুলের ছাপ ব্যবহার করেও এই ব্যাংক থেকে টাকা তোলা যায়। ম্যানেজার বিরক্তি নিয়ে বলে উঠল, আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে টাকা তুলতে চান, তাতেও লাভের লাভ কিছু হবে না। আমাদের সময় নষ্ট না করে যান না এখান থেকে। বুক ফুলিয়ে ম্যানেজারকে লাকি বলল, আমার ফিঙ্গারপ্রিন্ট একবার দিয়েই দেখুন না, তাহলেই দুধ আর জল আলাদা হয়ে যাবে। এই কথা শোনা মাত্রই ম্যানেজারের মনে হলো, এতটা নিশ্চিত হয়ে কি করে বলছে ছেলেটা? তাহলে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে। লাকির উদ্দেশ্যে ফিঙ্গারপ্রিন্ট মেশিনটা এগিয়ে দিয়ে সে বলল, বুড়ো আঙুলটা এখানে চেপে ধরো। এদিকে লাকি তার ছেঁড়া প্যান্টের পিছনে বুড়ো আঙুলটা মুছে নিয়ে তা সোজা চেপে ধরল ফিঙ্গারপ্রিন্ট মেশিনে। সেকেন্ডের মধ্যেই ওই মেশিন থেকে একটা আওয়াজ এলো। মেশিনের ভিতরে একটা লাল আলো জ্বলে উঠল আর সেটা জোরে জোরে বিপ বিপ শব্দ করতে লাগলো। আরে ভাই, তোমার আঙ্গুলের ছাপ মিলছে না, বলেছিলাম না হবে না। মিথ্যে কথা বলছো তুমি, কেন সময় নষ্ট করছো আমার? এই বলে রিলেশনশিপ ম্যানেজার লাকির দিকে এমনভাবে তাকালো যেন সে বড় একটা অপরাধী।
সে সময় লাকি তার পকেটে হাত ঢোকালো। ম্যানেজারের মনে হলো ছেলেটা বোধহয় পকেটে কোনো অস্ত্র লুকিয়ে রেখেছে এবং তাকে বোকা বানিয়ে ব্যাংকের কর্মীদের ও তাকে আক্রমণ করার ফন্দি খুঁজছে। এই সব চিন্তাভাবনা থেকেই ম্যানেজার পুলিশকে ফোন করতে যায়। ম্যানেজার তার ফোন থেকে 100 নম্বর ডায়াল করতেই লাকি খুব ভয় পেয়ে গেল। কি ভীষণ উদ্দীপনা আর উত্তেজনা নিয়ে সে ব্যাংকে এসেছিল টাকা তুলবে বলে। নিজের টাকা তুলতেই যে এত ঝামেলায় পড়তে হবে তা কল্পনাও করতে পারেনি লাকি। ঠিক কি হতে চলেছে ব্যাংকে? পুলিশ এসে কি লাকিকে গ্রেফতার করে নিয়ে যাবে? সত্যিই কি এই ব্যাংকে তার টাকা আছে? আর টাকা থাকলে কিভাবেই বা সে তুলবে? লাকি ভয় পেয়ে বলতে লাগলো, আরে করছেনটা কি? আমার কথাটা একবার শুনুন প্লিজ, পুলিশকে ফোন করবেন না, আমি কোনো অপরাধী নই। হাত জোড় করে ম্যানেজারকে বলল লাকি, হয়তো ভুল আঙ্গুল দিয়েছি, আমাকে শেষবারের মতো অন্য একটা আঙ্গুল ট্রাই করতে দিন। নিউ সিটি ব্যাংকের রিলেশনশিপ ম্যানেজার তাকে বলল, তোমার কি মনে হয় খেয়ে দে আমার আর কোনো কাজ নেই? এটাই লাস্ট চান্স, এই আঙ্গুলটা শেষবারের মতো ট্রাই করে দেখব, না হলে সোজা পুলিশকে ফোন করব। ম্যানেজারের এক হাতে মোবাইল আর এক হাতে ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার মেশিন। স্ক্রিনে পুলিশের নাম্বারটা টাইপ করেই রেখেছিল। এবারে লাকি তার ডান হাতের আর একটা আঙুল ভালো করে পরিষ্কার করে নিল আর ঈশ্বরের নাম নিয়ে সেই মেশিনে আঙুলটা টাচ করল। সঙ্গে সঙ্গেই তা থেকে একটা আওয়াজ এলো এবং সবুজ আলোটা ব্লিঙ্ক করে উঠল। তখন ম্যানেজারের মোবাইলেও টিং করে একটা মেসেজ ঢুকল, ভেরিফিকেশন সাকসেসফুল, নাম লুব্ধক সিংহ রায়, অ্যাকাউন্ট নম্বর 011231459 মোবাইলে ভেসে আসা এই মেসেজটা দেখে ম্যানেজারের চক্ষু চড়ক গাছ। এদিকে ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার মেশিন থেকেও সবুজ আলো ব্লিঙ্ক করতে দেখে লাকির চোখেও যেন কেমন খুশির আলো ঝলকানি দেখা গেল। সেই আলো দেখা মাত্রই আনন্দে লাফিয়ে উঠল লাকি আর বলে উঠল, দেখেছেন, বলেছিলাম না। ম্যানেজার অবাক হয়ে বলল, আপনি লুব্ধক সিংহ রায়? স্যার, আমাকে ক্ষমা করে দিন স্যার, আমি এই ব্রাঞ্চে নতুন। আপনার কথা শুনেছি, কিন্তু জানতাম না আপনিই সেই। আপনাকে এখানে অনেকেই রহস্যময় রায় বলে চেনে, অথচ কেউ আপনাকে দেখেনি। এই বলে হাত জোড় করে লাকির কাছে ক্ষমা চেয়ে নিল রিলেশনশিপ ম্যানেজার শশীধর চৌধুরী। লাকি সোফায় বসে বলে, হ্যাঁ ঠিক আছে, এবার আপনি দয়া করে বলুন আমার অ্যাকাউন্টে কত টাকা আছে। ম্যানেজার বলল, স্যার এক্ষুনি বলে দিচ্ছি। ফোনে চেক করে তিনি বললেন, স্যার এই মুহূর্তে আপনার অ্যাকাউন্টে রয়েছে 50,80,70,650 টাকা। এই শুনে লাকির তখন নিজেকে হঠাৎ করে স্পেশাল মনে হতে লাগলো। শশীধর আরও বলে উঠল, ও হ্যাঁ স্যার, টাকা ছাড়াও আপনার অ্যাকাউন্টে আরও অনেক সম্পত্তি লিঙ্ক করা রয়েছে। আপনার নামে একটা মার্সিডিজ মেব্যাক গাড়ি রয়েছে, তাছাড়া 2 কেজি সোনার 100টা বার, 5 কেজি সোনার 20টা বার, 20টা হিরে আর 5টা রোলেক্স ঘড়ি। এত টাকা, এই বিপুল পরিমাণ সম্পত্তি দেখার পরে শশীধর এক প্রকার থতমত খেয়ে গেল। লাকি তখন তাকে বলে, ঠিক আছে, আমাকে এই ব্যাংকের একটা প্লাটিনাম কার্ড দিন। হ্যাঁ স্যার, এখনই আমি আপনার জন্য একটা নতুন কার্ডের ব্যবস্থা করে দিচ্ছি। এই বলে শশীধর ভিআইপি লাউঞ্জ থেকে বেরিয়ে যায়। লাকি তখন তার ফোন নিয়ে খুটখুট করছিল, আর ঠিক সেই সময়ই ম্যানেজার প্লাটিনাম কার্ড নিয়ে এসে তার সামনে হাজির হয়। সেই কার্ডটা উনি লাকিকে দিলেন। লাকির কার্ডে তার নামটা জলজল করছিল। শশীধর লাকির হাতে কার্ডটা বাড়িয়ে দিয়ে বলে, এই নিন স্যার আপনার কার্ড, ইমেলে পাসওয়ার্ড চলে যাবে। লাকি কার্ডটা হাতে নেওয়ার পর ব্যাংক থেকে বেরিয়ে যাওয়ার কথা ভাবে। এদিকে শশীধর ভাবে সেই লাকিকে ব্যাংকের বাইরে পর্যন্ত ছেড়ে দিয়ে আসবে। এদিকে ব্যাংকের আর এক ম্যানেজার ইপসিতা বসেছিলেন নিজের কেবিনে। ভিতরে যে কি হচ্ছে তা সে বুঝতে পারছিল না। লাকি তখনও বের হয়নি বলে ইপসিতার চিন্তা আরও বেড়ে যায়। তার টেনশন হতে থাকে, ব্যাংকে যদি অঘটন কিছু ঘটে যায় তাহলে সেই সবার প্রথমে চাকরি হারাবে। এই চিন্তা থেকেই ভিআইপি লাউঞ্জে ঢুকতে গিয়ে ইপসিতার নজরে এলো
ছেলেটা ঘর থেকে বেরোচ্ছে। চিৎকার করে লাকির দিকে এগিয়ে গেল ইপসিতা। এই দাঁড়াও, দাঁড়াও বলছি, এভাবে যেতে পারবে না। আমাদের ভিআইপি লাউঞ্জে ঢোকার সাহস কি করে হলো তোমার? মুচকি হেসে লাকি বলল, আমি আপনাকে আগেও বলেছি আর এখনো বলছি, আমি এখানে আমার টাকা নিতে এসেছি। ঠিক তখনই ইপসিতার নজরে এলো ছেলেটার হাতে থাকা ব্যাংকের প্লাটিনাম কার্ড। সঙ্গে সঙ্গে সে লাকিকে চড়া গলায় বলে উঠল, কোথায় পেলে তুমি প্লাটিনাম কার্ড? চুরি করেছো নাকি? লাকি কি উত্তর দেবে তা শোনার আগেই সে বলে উঠল, সিকিউরিটি, সিকিউরিটি, এই ছেলেটা এখান থেকে কার্ড চুরি করে পালাচ্ছিল, শিগগিরই একে ধরো। ইপসিতার এই কথা শুনে লাকি তাড়াতাড়ি ব্যাংক থেকে বেরোনোর চেষ্টা করছে। ঠিক তখনই একজন সিকিউরিটি এসে তাকে চেপে ধরে তার তল্লাশি শুরু করে দেয়। কার্ডটা হাতে পেয়ে ইপসিতার চোখ কপালে। তার নজরে এলো ওই কার্ডে লেখা ছেলেটার নাম। ইপসিতা বলে ওঠে, শশীধর স্যারকে ভয় দেখিয়ে তুমি এই কার্ডটা বাগিয়ে নিয়েছো না? এই দেখো তো এর পকেটে আর কিছু আছে কিনা। সিকিউরিটি গার্ড ফের তার পকেট সার্চ করে। সিকিউরিটি বলল, ম্যাডাম, এর পকেটে আর কিছু নেই, তার উপর আবার একটা পকেট ছেঁড়া। এই বলে সে হাসতে লাগলো। সে আরো বলল, ম্যাডাম, এটাও হতে পারে যে এই পকেটেও ছুরি নিয়ে এসেছিল, বের করার সময় পকেটটাই ছিঁড়ে গিয়েছে। কি বলছেন কি আপনারা? আপনাদের কি মাথা খারাপ হয়ে গিয়েছে? ছেড়ে দিন বলছি, আমাকে ছেড়ে দিন। লাকি এই কথা বলতেই একজন নিরাপত্তারক্ষী তার 2 হাত ধরে মুচড়ে দেয়। ও মাই গড! হঠাৎই ইপসিতার চক্ষু ছানা বড়া হয়ে গেল। সে ভাবল ওই ছুরি দিয়ে লাকি হয়তো ইতিমধ্যেই শশীধরকে মেরে এসেছে। ইপসিতা সঙ্গে সঙ্গে তার ফোন বের করে পুলিশকে ডায়াল করে বলে, হ্যালো, পুলিশ স্টেশন, আমি নিউ সিটি ব্যাংক থেকে বলছি। একজন পাগল চোর আমাদের ব্যাংকে ঢুকে রিলেশনশিপ ম্যানেজারকে খুন করেছে। প্লিজ তাড়াতাড়ি আসুন এখানে। এই বলে ইপসিতা ফোন কেটে দেয়। এদিকে 2জন সিকিউরিটি গার্ড লাকিকে হাঁটু গেড়ে বসিয়ে তার মাথায় বন্দুক ঠেকিয়ে ধরে। ব্যাংকের মধ্যে হুট করেই এরকম গোলমালের পরিস্থিতি সৃষ্টি হওয়ায় সকলে একটু অবাক হয়ে যান। ভিতরে বসে থাকা রিলেশনশিপ ম্যানেজার শশীধর চৌধুরী তখন এই হইচই শুনে বাইরে বেরিয়ে আসে। অত্যন্ত জোর গলায় জিজ্ঞেস করল শশীধর চৌধুরী, আরে হচ্ছেটা কি? তার কণ্ঠস্বর শোনা মাত্রই সবাই হতবাক হয়ে তাকিয়ে থাকে। সেই সময় ইপসিতাও তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। সে নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছিল না। রিলেশনশিপ ম্যানেজার বেঁচে আছে। এদিকে খুশি আর এক রাশ বিস্ময় নিয়ে শশীধরের দিকে তাকিয়ে ইপসিতা বলল, স্যার, আপনি বেঁচে আছেন? সে বলে ওঠে, কেন, আমি এত তাড়াতাড়ি মরতে যাব কেন? আর এখানে এত হট্টগোল কেন? এই কথা বলা মাত্রই সে লাকির দিকে এগিয়ে যায় এবং দেখে তার মাথায় বন্দুক ঠেকিয়ে রেখেছে 2জন সিকিউরিটি গার্ড। এই দৃশ্য দেখা মাত্রই আরও চটে গেল শশীধর। রেগে গিয়ে বলল, আরে এটা কোন বুরবুক করেছে? কার এত বড় সাহস হলো? এই বলেই গার্ডদের দূরে ঠেলে দিল। শশীধর বলে ওঠে, স্যার, আমি সত্যিই দুঃখিত। এদের এই মূর্খামির জন্য আপনার কাছে ক্ষমা চাইছি। লাকি তখন ম্যানেজারের হাত ধরে উঠে দাঁড়ালো এবং ইপসিতার দিকে খুবই কড়াভাবে তাকালো। রাগে গজগজ করতে থাকা লাকি বলে ওঠে, আপনি জিজ্ঞেস করেছিলেন না কে ঘটিয়েছে এই কাণ্ড? এই মহিলা করেছেন। সব কিছুর জন্য ইনি দায়ী। উনি তো পুলিশকেও ফোন করে ডেকেছেন। ওনার মনে হয়েছে আমি অপরাধী, ছুরি মেরে আপনাকে খুন করেছি। এই কার্ডটা নাকি আপনার কাছ থেকে চুরি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছি। শশীধর চিৎকার করে উঠল, ইপসিতা! লাকি বা শশীধর কারো দিকে মাথা তুলে কথা বলার ক্ষমতা ছিল না ইপসিতার। ইপসিতা বলল, স্যার, আমি এই ছেলেটার পোশাক দেখে ভেবেছিলাম ও হয়তো জোর করে ভিতরে ঢুকেছে। তারপর মনে হলো আপনাকে আক্রমণ করেছে এবং ছুরি দেখিয়ে কার্ডটা ছিনিয়ে এনেছে। টেনশনে তার চোখ ছলছল করে উঠল। ম্যানেজার এই কথা শোনা মাত্রই ইপসিতাকে চেপে ধরল, ধমকও দিল, পরিষ্কার বলল, ইপসিতা, তোমার মতো একটা সিনিয়র এবং সেনসিটিভ মেয়ে এত বড় একটা ভুল করে বসলো।
জানো তুমি কার সঙ্গে এই কাণ্ড ঘটিয়েছ? এই ব্যাংকের সব থেকে মূল্যবান কাস্টমারকে দীর্ঘ সময় ধরে উত্ত্যক্ত করেছো। এর জন্য তোমার কত বড় শাস্তি হতে পারে জানো সেটা? যদিও পরক্ষণেই আবার শশীধরের মনে হলো সে তো নিজেই এই ভিখারির বেশে থাকা কোটিপতিকে চিনতে পারেনি, তাহলে শুধু শুধু ঈপ্সিতাকে দোষ দিয়ে লাভ কি? তবে সে যে এত কাণ্ড ঘটাবে তা ভাবতে পারেনি শশীধর। সে তখন ঈপ্সিতাকে ডাকল। ঈপ্সিতা, এদিকে একবার শোনো, কথা আছে। শশীধর তার হাত ধরে নিজের কেবিনে নিয়ে গেল। ধরাম করে দরজাটা বন্ধ করার আওয়াজ এলো। শশীধর বলতে শুরু করে, তুমি জানো উনি কে? তোমার কোনো ধারণা আছে? ইনি হচ্ছেন সেই রহস্যময় রায় যার নাম লুব্ধক সিংহ রায়, রায় পরিবারের উত্তরাধিকারী, হিমাদ্রি সিংহ রায়ের নাতি। তোমার হয়তো জানা নেই, আমাদের যত ব্রাঞ্চ আছে তার মধ্যে একমাত্র এই রায় পরিবারের অ্যাকাউন্টই সব থেকে বড়, কারণ সবচেয়ে বেশি পরিমাণ টাকা আর সম্পত্তি এদের রয়েছে। চাইলে এই ব্যাংকের সব কাস্টমারকে কিনে নেওয়ার ক্ষমতা আছে ওই ছেঁড়া প্যান্ট পরা ছেলেটার। লুব্ধক সিংহ রায় নামটা শোনার পর থেকেই কেমন যেন ঈপ্সিতার পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে যখন ব্যাংকে জয়েন করেছিল তখনই রায় পরিবার আর তাদের সম্পত্তির ব্যাপারে বলা হয়েছিল। শশীধরের কেবিনের দরজা খুলল, তারা দুজনেই বেরিয়ে এলেন। ঈপ্সিতা লাকির দিকে ড্যাব ড্যাব করে চেয়ে রইল। ব্যাংকের সব কাস্টমার তাকিয়ে থাকে লাকির দিকে। ঈপ্সিতার উদ্দেশ্যে শশীধর তখন বলেন, এখন তোমার প্রথম কাজ হলো পুলিশকে ফোন করা আর বলা যে আমরা ভুল করেছি। তারপর লুব্ধক বাবুর কাছে হাত জোড় করে ক্ষমা চাও। তিনি যদি তোমাকে ক্ষমা করেন তাহলে তুমি এই যাত্রায় বেঁচে গেলে, তা না হলে চাকরিটা আমি বাঁচাতে পারবো না। এই কথা শোনা মাত্রই ঈপ্সিতা স্টান্ড হয়ে যায়। একই জায়গায় থম মেরে দাঁড়িয়ে থাকে সে। তার মনে হচ্ছিল এত কিছু সে জানবেই বা কি করে, কিন্তু তার এই ভুলে যে ব্যাংকেরও অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারত সে কথাও আবার তার মাথায় ঘোরাফেরা করছিল। আমার আর বাঁচার কোনো রাস্তা নেই মনে হচ্ছে। নিজেকে এই কথা বলেই ফোনটা বের করে পুলিশ স্টেশনে কল করলো ঈপ্সিতা। পুলিশকে ফোন করে সে বলল বিরাট ভুল করে ফেলেছে। এতক্ষণ যাকে অপরাধী, খুনি আর বখাটে ছেলে ভাবছিল সে আসলে শহরের এক বড় লোক আর এই ব্যাংকের সব থেকে মূল্যবান কাস্টমার। পুলিশ সব কিছুই শুনল, কিন্তু ওপার থেকে উত্তর এলো, সবই বুঝলাম ম্যাডাম, কিন্তু এতক্ষণে থানার গাড়িটা বেরিয়ে গিয়েছে, হয়তো আপনাদের ব্রাঞ্চেও পৌঁছে গিয়েছে। আপনার যা বলার ইন্সপেক্টরকেই না হয় বলবেন। এই কথা বলেই পুলিশও ফোনটা কেটে দিল। মনে মনে ঈপ্সিতা বলল, ব্যাস আমি মরে গেলাম। সে যেন মুহূর্তে কাঁপতে শুরু করে দিল। কি বলবে, কি করা উচিত আর কি করা উচিত নয় বুঝে উঠতে পারছিল না সে। এবার লাকির কাছে ক্ষমা চাওয়া ছাড়া কোনো উপায় নেই। খুব টেনশনে সে নিজেকে বলল, এই ছেলেটা যদি আমার নামে মানহানির অভিযোগ করে তাহলে কি করব আমি? এই চাকরিটা তো যাবেই, জীবনে অন্য কোথাও আর চাকরি পাবো বলেও মনে হয় না। সে দেখল লাকি তার দিকে তাকিয়ে আছে। এদিকে শশীধর লাকিকে বসিয়ে জল খাইয়ে শান্ত করার চেষ্টা করছিলেন, কিন্তু ঈপ্সিতা ব্যাপারটা বেগতিক বুঝেই লাকির দিকে এগিয়ে যায়। সে খুব ভালো করেই বুঝতে পারছে যে ক্ষমা চেয়েও তার ভাগ্যের খুব একটা পরিবর্তন হবে না। তাও একবার শেষ চেষ্টা করে দেখতে গিয়ে সে লাকিকে বলে বসে, স্যার বিরাট বড় ভুল করে ফেলেছি, এত বড় ভুল হয়ে যাবে বুঝতেই পারিনি। আমি আসলে আপনার। লাকির জামা আর ছেঁড়া প্যান্টের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে ঈপ্সিতা বলল, ভেরি সরি স্যার, আমাকে ক্ষমা করে দিন। আপনাকে এই ঝঞ্ঝাটের মধ্যে ফেলার কোনো উদ্দেশ্যই আমার ছিল না। আমি যা করেছি এই ব্যাংকের নিরাপত্তার কথা ভেবে। এই ব্যাংকের নিরাপত্তা নিশ্চিত করাটা আমার ডিউটি। আশা করি আপনি আমার দিকটা বুঝবেন। লাকি বলে ওঠে, ঠিক আছে, আমার কোনো সমস্যা হয়নি, কুল থাকুন, এমন কিছু হয়নি। লাকি তার হাত থেকে প্লাটিনাম কার্ডটা নিয়ে চলে গেল। ঈপ্সিতার মনে হলো সে যা শুনল তা ঠিক তো। এত কাণ্ডের পরেও সে তাকে ক্ষমা করে দিয়েছে। ঈপ্সিতার একটু কষ্ট হলো। তার মনে হলো এই লোকটার এত বড় মন, আর তার সঙ্গে সে কিনা এমন ব্যবহার করল। এদিকে লাকিও যেন নিজে বিশ্বাস করতে পারছিল না
যে হঠাৎই সে এতটা জরুরি ব্যক্তি হয়ে উঠবে। রাতারাতি ধনী হয়ে গেছে বলে এত কদর তার। এই সব কিছুই যেন লাকির কাছে দিবা স্বপ্নের মতোই মনে হচ্ছিল। কিন্তু এত টাকা দিয়ে লাকি কি করবে? রাতারাতি ধনী হয়েই কি তার জীবন বদলে যাবে? এত টাকা তাকে কোন দিকে নিয়ে যাবে? লাকি তার নতুন প্লাটিনাম কার্ড নিয়ে নিউ সিটি ব্যাংক থেকে বেরিয়ে গেল। কলেজের ক্লাসে যেতে তার অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, তাই ইপসিতাকে কিছু না বলে কলেজের জন্য তড়িঘড়ি বেরিয়ে যায় সে। দক্ষিণ কলকাতার এক নামজাদা কলেজে পড়াশোনা করত লাকি। আগের দিন যা বৃষ্টি হয়েছিল তাতে শহরের ইতিউতি জল জমেছিল। বেলা বাড়লেও জল নামার কোনো লক্ষণ ছিল না। কলেজে ঢোকার সঙ্গে সঙ্গেই লাকির পা কাদার গর্তে পড়ে যায়। ছি ছি, মনে মনে বলল সে। তার ঠিক পাশেই একটা কল ছিল, সেখানে নিজের জুতোটা পরিষ্কার করে নেয়। বিড়বিড় করে কলেজ কর্তৃপক্ষের উদ্দেশ্যে সে বলতে থাকে, এত নামি একটা কলেজ, তার সামনে হাজার একটা গাড্ডা। বৃষ্টি হলেই এই গাড্ডাগুলো ভরে যায়, কিন্তু কেউ কিছু বলে না তাই নিয়ে। আগেও এই নিয়ে সে কলেজ কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছে, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। কলেজের তরফ থেকে তাকে বলা হয় অত টাকার ফান্ড নেই। সে কোনো রকমে তার জুতো পরিষ্কার করে, কিন্তু প্যান্টের কাদা কিভাবে মুছবে সে? একে তো ছেঁড়া প্যান্ট, তার উপরে আবার কাদা। বাথরুমে যাওয়ার কথা ভাবতে না ভাবতেই কলেজের বেল বেজে গেল। অগত্যা তাকে যেতে হলো ক্লাসের উদ্দেশ্যে। সে দরজার বাইরে থেকে দেখতে পেল প্রফেসর আনন্দময় লাহিড়ী ক্লাসে ইতিমধ্যেই ঢুকে পড়েছেন এবং পড়ানোর তোড়জোড় শুরু করেছেন। এদিকে প্রফেসর যখন দরজার দিকে তাকিয়ে লাকিকে দেখলেন, এক রাশ হতাশা যেন তাকে গ্রাস করল। লাকির যেন লজ্জায় মাথা হেঁট হয়ে গেল। ভিতরে ভিতরে তার খুবই খারাপ লাগলো। কলেজের সমস্ত প্রফেসরদের মধ্যে লাকির সবথেকে পছন্দের শিক্ষক এই আনন্দময় লাহিড়ী। আসলে কিছু প্রফেসর আছেন যারা লাকিকে নিয়ে খুবই হাসি ঠাট্টা করেন, কিন্তু একমাত্র এই আনন্দময় বাবুই লাকিকে সন্তান স্নেহে দেখেন। অন্যান্য প্রফেসররা লাকিকে নিয়ে মজা করলে তিনি তার পাশে দাঁড়াতেন। সে যাই হোক, লাকি মাথা নিচু করে ক্লাসে আসা মাত্রই অন্যান্যরা তার দিকে তাকিয়ে রইল। ক্লাসের একটা ছেলে বলল, এতদিন জানতাম সূর্য পশ্চিমে উঠতে পারে, কিন্তু এই মাল দেরিতে আসার পার্টি নয়। আরেকটা ছেলে বলে উঠল, এই ওর প্যান্টটা একবার দেখ, পায়ের চামড়া উকি মারছে। ইস, কি নোংরা! ভাই, ক্লাসে তো মেয়েরা আছে, এত নোংরা হয়ে কেউ আসে? সেই শুনে পাশে বসে থাকা একটি মেয়ে হা হা করে হেসে উঠে বলল, আরে পরিষ্কার জামা কাপড় পরার জন্য টাকা লাগে, ওর পরনে যে একটা প্যান্ট আছে সেটাই যথেষ্ট। ক্লাসের সবাই তখন লাকিকে নিয়ে মজা করতে থাকে, কিন্তু লাকি আজকে কারো কোনো কথায় কান দেয় না, বরং আজ তার মুচকি হাসি ছিল। ক্লাসের পড়ুয়াদের কোলাহল বাড়তেই সঙ্গে সঙ্গে প্রফেসর আনন্দময় লাহিড়ী চিৎকার করে বললেন, তোমরা এবার নিজেদের মধ্যে কথা বলা বন্ধ করবে। এরকম ভাবে কথা বললে আমি এখনই ক্লাস থেকে বেরিয়ে যাব। প্রফেসরের ধমকানি শুনে সবাই চুপ হয়ে গেল। লাকি ততক্ষণে ক্লাসের ভিতরে ঢুকে এক কোণে নিজের চেয়ারে গিয়ে বসল। আনন্দময় বাবু পড়াতে শুরু করলেন, কিন্তু পড়াতে গিয়ে বারবারই যেন তার নজর যাচ্ছিল লাকির দিকে। এদিকে সে বুঝতে পারছে না যে স্যার কি ইচ্ছা করেই তার দিকে তাকাচ্ছেন। লাকি অনুভব করল কোথাও যেন স্যারের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হয়নি সে। কিছুক্ষণের মধ্যে আবারও ক্লাসের ঘন্টা বেজে গেল এবং আনন্দময় বাবুর ক্লাসও শেষ হয়ে গেল। আজকের জন্য এটুকুই, আবার শুক্রবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই দুদিনে যে কাজগুলো তোমাদের করতে হবে সেগুলো আমি বোর্ডে লিখে দিচ্ছি। বোর্ডে লিখেই ক্লাস থেকে বেরিয়ে গেলেন আনন্দময় লাহিড়ী। আর তিনি বেরিয়ে যেতেই পিছনের দরজা থেকে কারো আওয়াজ ভেসে এলো, দৃষ্টি। এই আওয়াজ যখন সবার কানে পৌঁছে গেল তখন সকলেই পিছনের দরজার দিকে তাকালো। সেখানে দেখা গেল দৃষ্টির নতুন প্রেমিক রাহুলকে। রাহুলকে কলেজের, বিশেষ করে ক্লাসের সকলেই খুব ভালো করে চিনত। এই কলেজের মালিকের ছেলে,
সে যে কতটা পাওয়ারফুল তার ধারণা ছিল সকলে। রাহুল দরজা থেকে উঁকি মারতেই ক্লাস মুহূর্তের মধ্যে খালি হয়ে গেল, শুধু 2-4 জন পড়ুয়া ছাড়া। রাহুল দৃষ্টির কাছে এলো এবং ঘাড়ে হাত রাখল। দৃষ্টিও সঙ্গে সঙ্গে তার বুকে ঝাঁপিয়ে পড়ল। ক্লাসে যে কয়েকজন ছিল তাদের সামনে রাহুল দৃষ্টির ঠোঁটে একটু চুমু খেল। এই দৃশ্য দেখা মাত্রই ক্লাসে যে কয়েকজন ছিল তাদের সকলের নজর গেল লাকির দিকে। এদিকে রাহুলের বুকে দৃষ্টিকে দেখে লাকিও তেলে বেগুনে জ্বলে উঠল, কিন্তু তারপরেও সে রাগটাকে নিয়ন্ত্রণ করে খুবই শান্তভাবে বসেছিল। তার এক বন্ধু প্রীতম লাকিকে এসে জিজ্ঞেস করল, কিরে ভাই, এসব কি দেখছি? উত্তরে লাকি বলল, যা দেখছিস তাই হচ্ছে। আসলে এই বিষয়ে বিন্দুমাত্র চর্চা করার ইচ্ছে তার ছিল না। প্রীতম লাকিকে বলল, তুই কি জানিস যে এই রাহুল ছেলেটা কতটা বিপজ্জনক? এখনো পর্যন্ত কলেজের 5-5টা মেয়েকেও ফাঁদে ফেলেছে। দৃষ্টি সেই তালিকায় 6 নম্বর। মালিকের ছেলে বলে ও কি যা খুশি তাই করতে পারে। প্রীতম অনুভব করল যে তার কথা শুনে লাকির খুবই খারাপ লাগলো, কিন্তু তাও সে মুখে হাসি নিয়ে বলল, আমার তো কোনো সমস্যা নেই ভাই, সবার নিজের জীবন আছে, যার যা ইচ্ছা তাই করবে, আমি বলার কে? এই কথা বলেই লাকি একবার দৃষ্টি আর রাহুলের দিকে তাকালো। রাহুল এবং দৃষ্টিরও লাকির সঙ্গে চোখাচোখি হয়ে যায়। তাকে আরও বেশি করে উত্তক্ত করার জন্য তার সামনে দিয়ে রাহুল এবং দৃষ্টি খুবই অন্তরঙ্গভাবে এসে দাঁড়ায়। দৃষ্টি বলে ওঠে, এই লাকি শোনো। রাহুল তখনও দৃষ্টির কোমরে একটা হাত দিয়ে দাঁড়িয়ে আছে। দৃষ্টি তখন তার মোবাইল থেকে কভারটা খুলে লাকির মুখে ছুঁড়ে মারল। তোমার সঙ্গে যেহেতু আমার ব্রেকআপ হয়ে গেছে, তাই এই সস্তার মোবাইল কভারটাও আমার আর দরকার নেই। লাকিকে খুবই খারাপ ভঙ্গিমায় বলল দৃষ্টি। লাকিকে অপমান করার এই সুযোগটা হাতছাড়া না করে রাহুলও বলল, বেবি, এ তোমাকে একটা মোবাইলের কভার উপহার দিয়েছে। মোবাইলের কভার আবার কেউ কাউকে গিফট দেয়, তাও আবার গার্লফ্রেন্ডকে। লাকি যেন ভিতরে ভিতরে হাসছিল। দৃষ্টি তখন রাহুলকে বলল, ও তো জন্মের ভিখারি, মোবাইল গিফট করার ক্ষমতা নেই, তাই কভার গিফট করেছে। রাহুল বলল, কোনো ব্যাপার না বেবি, আমি আজ তোমার জন্য নতুন মোবাইল কিনে আনবো। চলো পার্ক স্ট্রিটে যাই, আর তোমার জন্য একেবারে লেটেস্ট মডেলের ফোনটা কিনে নিয়ে আসি। রাহুলের এই কথা শোনা মাত্রই খুব জোরে জোরে হাসতে ইচ্ছে করলো লাকি, কিন্তু কোনোভাবে সে তার হাসি চেপে রাখল। রাহুল আরও বলল, হ্যাঁ বেবি, আজ আমরা প্রথমে ফোন কিনবো, তারপর নতুন ফোনের জন্যে রাতে পার্টিও করব। এই কথা শোনার পরে দৃষ্টি রাহুলের মুখের দিকে আঙুল নাড়াতে লাগল। দৃষ্টির সেই ইঙ্গিত খুব ভালো করেই বুঝতে পেরেছিল লাকি। সে জানত কেবল তাকে জ্বালানোর জন্যই এমন করেছে দৃষ্টি, কিন্তু লাকির নিজের থেকেও বেশি আজ দৃষ্টির জন্য কষ্ট হলো। তার মনে হলো টাকার জন্য এই খারাপ ছেলেটার সঙ্গে জুটেছে দৃষ্টি। লাকির আরও মনে হলো একটু অপেক্ষা করলেই সেও তাকে নতুন দামি ফোন কিনে দিত। প্রীতম লাকিকে বলল, তোর সামনে এসব হচ্ছে, একটুও খারাপ লাগছে না? রাগ হচ্ছে না লাকি? তুই হাসছিস। হাসতে হাসতে লাকি বলল, যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে, আর যা হয় তা ভালোর জন্যই হয়। এই বলে দৃষ্টির দিকে তাকিয়ে থাকলো সে। লাকির এই সহাস্য বদন দেখে রাহুল আর দৃষ্টির মনে যেন একটু খটকা লাগলো। দৃষ্টি সঙ্গে সঙ্গে রাহুলকে বলল, লেটস গো বেবি। বেবি নয়, আজ থেকে তুমি আমাকে হাবি বলে ডাকবে, আর আমি তোমাকে ওয়াইফি বলে ডাকবো। এই বলে লাকির সামনে দৃষ্টিকে আবার একবার চুমু খেল রাহুল। এই দেখে লাকির একটু খারাপ লাগলো, একটু হিংসে হলো। তাই সে বলল, দৃষ্টি, আমার সামনে এগুলো করে তুমি কি দেখাতে চাইছো, কি প্রমাণ করতে চাইছো? তোমার কি মনে হয় এসব দেখে আমার খারাপ লাগছে? লাকির মুখ থেকে এই কথা শুনে খুব রেগে গেল রাহুল। সে বলে উঠল,
এই ছেঁড়া প্যান্ট পরা 4 আনার ছোকরা, তোর খারাপ লাগলো না ভালো লাগলো তাতে আমাদের কিছু যায় আসে না, তবে আজ থেকে তুই যদি দৃষ্টির দিকে তাকাস তাহলে তোর চোখ দুটো গেলে দেব। এই কথা শুনে খুব গায়ে লাগলো লাকির বন্ধু প্রীতমের। সে তখন বলল, না ভাই, এইসব করার প্রয়োজন হবে না, তোরা যা করছিস কর, লাকি তোদের রাস্তায় আর আসবে না। দৃষ্টিকে নিয়ে রাহুল যখন ক্লাস ছেড়ে বেরিয়ে যাবে তখনই পিছন থেকে আর একটি মেয়ের কণ্ঠ ভেসে এলো। দৃষ্টি। সবাই যখন মেয়েটির দিকে তাকালো দেখা গেল শর্ট হাইটের একটি মেয়ে দৃষ্টির দিকে তাকিয়ে রাগে ফুঁসছিল। তার চোখে চশমা ছিল এবং খোলা চুলেই সে একটু দেরি করে কলেজে এসেছিল। দৃষ্টি, এগুলো তুই কি করছিস? তুই এবার সভ্যতা ভদ্রতা সব সীমা ছাড়িয়ে যাচ্ছিস। লাকির মতো একটা ছেলেকে ছেড়ে দিয়ে তুই এই অসভ্যতার সঙ্গে ঘুরে বেড়াচ্ছিস। আমার কথা মিলিয়ে নিস, একদিন যখন এই ছেলেটা তোকে ব্যবহার করা হয়ে যাবে সেদিন তোকে রাস্তায় ছুঁড়ে ফেলে দেবে। দৃষ্টি বলে ওঠে, প্রিয়াঙ্কা, এসব তুই কি বলছিস? আসলে দৃষ্টি, লাকি এবং প্রিয়াঙ্কা তিনজনেই খুব ভালো বন্ধু। এই প্রিয়াঙ্কা খুবই ঠোঁট কাটা স্বভাবের মেয়ে, যা বলার তা মুখের সামনেই বলে দেয়। কাউকেই ভয় পায় না সে, তা যত বড়লোকই হোক না কেন। লাকি আর দৃষ্টির মধ্যে কখনো ঝামেলা হলে তা মেটাতো প্রিয়াঙ্কা। লাকিকে ভাইয়ের মতোই ভালোবাসে সে। দৃষ্টির উদ্দেশ্যে প্রিয়াঙ্কা বলল, যা বলছি একদম ঠিক বলছি। দৃষ্টি তো লজ্জা হওয়া উচিত। আমি কোনো দিন ভাবিনি যে মুখোশের আড়ালে তুই এরকম একটা মেয়ে। লাকির মতো ছেলে এই দুনিয়ায় তুই আর পাবি না। দৃষ্টির প্রিয় বন্ধু প্রিয়াঙ্কার এই কথাগুলো লাকি এবং রাহুল দুজনেরই কানে যাচ্ছিল। এবার লাকির সামনে এসে প্রিয়াঙ্কা আরো জোরে বলতে শুরু করে, এত তাড়াতাড়ি সবকিছু ভুলে গেলি দৃষ্টি? কঠিন সময় তোর পাশে দাঁড়িয়েছিল এই ছেলেটা। যখন তুই অসুস্থ ছিলি, সোজা হয়ে দাঁড়াতে পর্যন্ত পারতিস না, এই গরিব ছেলেটাই তোর জন্য রান্না করে ওষুধ খাইয়ে তোকে সুস্থ করে তুলেছিল। খারাপ দিনগুলো এত তাড়াতাড়ি ভুলতে নেই দৃষ্টি। তুই কি করে ভুলে গেলি যে আমরা যখন দার্জিলিং বেড়াতে গিয়েছিলাম তোর পা মচকে গিয়েছিল, এই ছেলেটাই কাজ ছেড়ে দিয়ে তোর জন্য ছুটে এসেছিল অত দূর থেকে, যে তোকে এতটা ভালোবাসলো। আজ তুই তাকে ছেড়ে চলে যাচ্ছিস শুধু টাকার জন্য। প্রিয়াঙ্কার এই সব কথা মাথা নিচু করে শুনছে লাকি। তার চোখের সামনে দিয়ে দৃষ্টির সঙ্গে কাটানো ভালো সময়গুলো ভাসছে। দৃষ্টিকে সে যে কতটা ভালোবাসত বারবার ভাবছে। তাই আজ দৃষ্টি যে ফোনের কভারটা তার মুখে ছুঁড়ে মারল, একদিন সেটা কিনে দেওয়ার জন্যেই লাকিকে 3 দিন ধরে ওভারটাইম করতে হয়েছিল। এইসব কথা মনে করে লাকির চোখের কোণটা যেন ভিজে গেল। কিন্তু প্রিয়াঙ্কার কথা তখনও শেষ হয়নি। সে অনর্গল বলে যাচ্ছিল, আরে তুই ভাগ্যবান ছিলি, কারণ এমন একটা মানুষ তোকে ভালোবাসতো যে তোর খুশির জন্য বাইক কিনতে তিল তিল করে টাকা জমিয়ে যাচ্ছিল। তোর হয়তো জানা নেই এই ছেলেটা রোজ ভাত আর ডাল খেয়ে থাকছে যাতে তোর জন্য বাইক কিনে তোকে নিয়ে ঘুরতে পারে। আর এরকম একটা ছেলেকে তুই অপমান করছিস, ভিখিরি বলছিস। প্রিয়াঙ্কার মুখ থেকে এই কথাগুলো শোনার পর দৃষ্টির মুখ ফ্যাকাশে হয়ে যায়। এই কথাগুলো যেন তার বুকে ছুরির মতো বিঁধছিল। দৃষ্টি বলে উঠল, হ্যাঁ সব জানি, আমি সব জানি। আর এটাই তো ওর সমস্যা। আমি তো ওকে আগেই বলেছিলাম আমাকে বেশি ভালোবাসলে ভুগতে হবে, তাহলে ও আমাকে নিয়ে এত দূর এগোলো কেন? আমি চিজ স্যান্ডউইচ খেয়ে থাকতে চাই, ওই ডাল রুটিতে আমার মন জীবন কোনোটাই ভরবে না। লাকিও দৃষ্টির এই কথাগুলো মন দিয়ে শুনল, কিন্তু উত্তর দেওয়ার আগে হুট করে তার ফোনটা বেজে উঠল। মোবাইল বের করে দেখল একটা অপরিচিত নাম্বার থেকে ফোন আসছে। ফোনটা রিসিভ করতে যাবে তখনই হন্তদন্ত হয়ে দৃষ্টি আর রাহুল ক্লাসরুম ছেড়ে বেরিয়ে যাচ্ছে। চলো ভাবি, এসব ছাপোষা মধ্যবিত্ত নাটক শোনার সময় আমার নেই। রাহুলের হাত ধরে বেরিয়ে গেল দৃষ্টি। এদিকে ফোনে লাকি কিছু বলার আগেই ঠিক কি শুনল লাকি? কে ফোন করেছে তাকে? এবার কি তাহলে তার জীবন বদলাবে? এই অচেনা নাম্বারের ফোনটা তুলতেই লাকি কিছু বলার আগেই ফোনের ওপার থেকে একটা মমতাময়ী আওয়াজ ভেসে এলো, অনেক হয়েছে বাবা, এবার বাড়ি চলে আয়, আর রাগ করে থাকিস না। এই আওয়াজ লাকির খুবই চেনা।
এই কথাগুলো শোনা মাত্রই লাকির মাথা থেকে দৃষ্টির কথা যেন মুহূর্তে উধাও হয়ে গেল। ফোনে মহিলার কণ্ঠস্বর শোনার পর তার যেন কান্না পেল। লাকি উত্তর দিল, খুব তাড়াতাড়ি আসবো আমি, বিশ্বাস করো, আমার আর কোনো রাগ নেই, পড়াশোনা শেষ করেই চলে আসব। ওই মহিলা আবারও বলে উঠলেন, আর কত পড়াশোনা করবি বাবা, তোর কথা খুব মনে পড়ে, তাড়াতাড়ি এখানে চলে আয়, আমরা তোর জন্য একটা মেয়ে দেখেছি। এই কথা শুনে লাকি চমকে উঠল। দৃষ্টির প্রতি ভালোবাসা তখনও তার মন থেকে উধাও হয়নি। এমনই সময় বিয়ের কথা বলছেন ওই মহিলা। লাকি তাড়াতাড়ি বলে উঠল, কাকিমা আমি এখন ক্লাসে আছি, কিছুক্ষণ পরে তোমাকে কল করছি। তারপর আবার ক্লাসে এলো। এই কাকিমাই লাকিকে ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছে। নিজের মায়ের মৃত্যুর পর কাকিমাকেই মা বলে জানত লাকি। কিন্তু একদিন এই সব কিছু ছেড়ে তাকে বেরিয়ে আসতে হয় শুধুমাত্র পারিবারিক অশান্তি আর তার কাকার লাকির সম্পত্তির প্রতি লোভের জন্যে। লাকি আজও তার কাকার মারা সেই চর ভুলতে পারেনি, যার পর তার মনে হয়েছিল যে এই বাড়িতে আর তার না থাকাই ভালো। লাকির কাছে এসে প্রিয়াঙ্কা জিজ্ঞেস করল, তুই ঠিক আছিস তো? সে লাকিকে নিয়ে সত্যি খুবই চিন্তিত। লাকি তার দিকে তাকিয়ে একবার হাসল। প্রিয়াঙ্কা তখন তার গালে আলতো করে হাত দিয়ে বলল, দেখ, দৃষ্টি যে তোকে ছেড়ে চলে গেছে তাতে একদিকে ভালোই হয়েছে। আমার মনে হয় এই নিয়ে আফসোস করার কিছু নেই। ওর আসল চেহারা আমরা দুজনেই দেখতে পেয়েছি। আজ যা ঘটল তা যদি আর কয়েকদিন পরে হতো তাহলে অনেক দেরি হয়ে যেত, তোকে আরও বেশি কষ্ট পেতে হতো। এরকম একটা মেয়ের জন্যে দুঃখ পাওয়ার কোনো দরকার নেই, বরং আনন্দ কর। এই কথা শুনে লাকি একবার মুচকি হাসল। লাকিও অনুভব করল জীবনে অন্তত প্রিয়াঙ্কার মতো একটা ভালো বন্ধু পেয়েছে। ওই পাশ থেকে প্রীতম এসে লাকির কাঁধে হাত দিয়ে বলল, ইয়োর ডুড, নো ওয়ারিজ, দৃষ্টির থেকে অনেক ভালো মেয়ে তোর জন্য অপেক্ষা করে আছে। খুব আনন্দের সঙ্গে প্রিয়াঙ্কা বলল, আমার তো তোর জন্য একটু সেলিব্রেট করতে ইচ্ছে করছে। আমরা আজ তোকে একটা ট্রিট দেব, চল কলেজের বাইরে বেরিয়ে কোথাও খেতে যাই। রোজ রোজ এই ক্যান্টিনের খাবার আর ভালো লাগছে না। প্রীতমও বলল, হ্যাঁ, আমারও এই ক্যান্টিনের খাবারটা ভালো লাগে না। তখন প্রিয়াঙ্কা তার দিকে তাকিয়ে বলল, তোকে কে নিয়ে যাচ্ছে, ভাগ এখান থেকে। প্রিয়াঙ্কার মুখ থেকে এই কথা শুনে প্রীতমের মনে হলো প্রিয়াঙ্কা সরল ঠোঁট কাটা স্বভাবের ঠিকই, কিন্তু এভাবে মুখের ওপর তাকে না বললেই পারত। প্রীতম বলে উঠল, না না, আমি এমনি বলছিলাম, আমি যাচ্ছি না তোদের সঙ্গে বাবা, আসলে আমাকেও নমিতার সঙ্গে দেখা করতে হবে। আমি শুধু বললাম ক্যান্টিনের খাবারটা আর পোষায় না জাস্ট। লাকি চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলল, হ্যাঁ, তবে আজ আমিই তোদের খাওয়াবো। এমন একটা জায়গায় তোদের নিয়ে যাব, চমকে যাবি। এখন থেকে আর ওই কলেজের সামনের ফুচকাওয়ালার কাছে খাবো না, তার ঠিক উল্টো দিকেরই রাস্তায় একটা দারুণ রেস্তোরাঁ আছে, ওখানেই এবার খাবো আমরা। প্রীতম অবাক হয়ে বলল, কি বলছিস? ওখানে তো ফ্লেম অ্যান্ড স্পাইস আছে, খুব দামি রেস্তোরাঁ ওটা। প্রিয়াঙ্কাও লাকির মুখ থেকে ফ্লেম অ্যান্ড স্পাইসের নামটা শুনে অবাক হয়ে গেল। প্রিয়াঙ্কার মনে হয় যে লাকি এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছে যে একেবারে এত নামি দামি রেস্তোরাঁ থেকে খাওয়াবে বলছে। সে মনে মনে ভাবে, লাকি মনে হয় বুঝতেই পারছে না যে ও এক মাসে যা রোজগার করে তার থেকে অনেক বেশি দাম এখানকার এক প্লেট খাবারের। লাকি কি করে ভাবছে যে ওখানে ও আমাদের খাওয়াবে? এদিকে প্রীতম আর বাকি বন্ধুরা মিলে লাকিকে নিয়ে গেল কলেজ ক্যান্টিনে। ক্যাফেটেরিয়ায় যখন তারা প্রবেশ করছে, হঠাৎই তাদের পথ আটকায় অরিত্র নামের এক বন্ধু। সে একবার নিজের ফোনটা দেখে, তারপর লাকির দিকে তাকিয়ে থাকে। তারপর অরিত্র বলে, তোরা কি দেখেছিস অমিত গ্রুপ চ্যাটে কি লিখেছে? হোস্টেলের গ্রুপটা একবার খুলে দেখ। অরিত্রর মুখ থেকে এই কথা শোনা মাত্রই প্রীতম তাদের হস্টেলের গ্রুপটা খুলে দেখে। যদিও দৃষ্টির কারণে লাকি অনেক আগেই হস্টেল ছেড়ে এসে একটা এক কামরার ঘরে থাকতে শুরু করেছিল, কিন্তু হস্টেলের হোয়াটসঅ্যাপ গ্রুপটা সে ছাড়েনি।
এখন অরিত্রর কথা শুনে তারা দুজনেই গ্রুপটা খুলল। অমিত সেই গ্রুপে যে মেসেজটা পাঠিয়েছিল তাতে লেখা রয়েছে, বন্ধুরা, আজ থেকে তোমাদের ভাই অমিত আর সিঙ্গেল নয়, সে আবার কমিটেড হয়ে গেছে। তাই সবাই তাড়াতাড়ি হস্টেলে চলে এসো, লেটস সেলিব্রেট। আজকে সবার লাঞ্চ আমার তরফ থেকে। হাসতে হাসতে প্রীতমকে লাকি বলল, যাক, এই ছেলেটার একটা গতি হয়েছে শেষ পর্যন্ত, কিন্তু কোন মেয়েকে যে টুপি পরালো কে জানে। প্রীতম বলল, চল চল হোস্টেলে যাই, ব্যাপারটা পুরো জানতে হবে তো। অরিত্র আর প্রীতম এগিয়ে গেল, কিন্তু লাকি একটু থেমে গেল। ওদের সঙ্গে হস্টেলে যেতে যেন একটু ইতস্তত বোধ করছিল। অরিত্র লাকিকে জিজ্ঞেস করল, আরে কি হয়েছে, থামলি কেন? তোর কি খিদে পায়নি নাকি? লাকি বলল, হ্যাঁ পেয়েছে, তবে আজ তোরা যা, আমি এখানেই কিছু একটা খেয়ে নেব। আসলে হস্টেলে যেহেতু আর সে থাকে না, দৃষ্টির সঙ্গে ব্রেকআপও হয়েছে, এই সব কিছু মিলিয়েই যেন সেখানে যেতে বারবার সে হেজিটেট করছে। অরিত্র বলে উঠল, এই যে ব্রো, আমরা খুব ভালো করেই জানি তুই কি ভাবছিস, কিন্তু তুই জানিস না আমরা কি ভাবছি। লাকি জিজ্ঞেস করল, কি ভাবছিস তোরা? লাকিকে অরিত্র বলল, আজকেই আমরা তোর ঘরটা খালি করে দেব। লাকি জিজ্ঞেস করল, কিন্তু কেন? লাকির কাঁধে হাত রেখে তাকে কাছে টেনে নিয়ে প্রীতম বলল, কারণ তুই আবার আমাদের সঙ্গে থাকবি। কথাটা শুনে লাকি খুবই খুশি হলো এটা ভেবে যে তার এই বন্ধুরা তার পাশে আছে। বন্ধুদের প্রতি ভালোবাসা আর ধন্যবাদ প্রকাশ করে লাকি বলল, তোরা সঙ্গে থাকলে মনে হয় জীবনে অনেক কিছু করতে পারবো। তোদের যে কি বলে ধন্যবাদ জানাবো। খানিকক্ষণের মধ্যে ওরা তিনজনেই হস্টেলে পৌঁছে গেল, আর সেখানে গিয়ে দেখল বিছানায় একটা ছেলে আর একটা মেয়ে দুজনে হাত ধরে বসে আছে। তিন বন্ধুকে দেখে অমিত তার বান্ধবীর হাত ছেড়ে তরাং করে খাট থেকে নেমে পড়ল। খুশিতে বলে উঠল, আরে তোরা এসেছিস, আমি হেব্বি খুশি হয়েছি। এই অমিত হল দারুণ ভলিবল প্লেয়ার, খুব লম্বা, মেদহীন, পেটানো চেহারা। বন্ধুরা তাকে মজা করে লম্বু বলে ডাকত। অমিত বলল, বেবি, এরা আমার বন্ধু, আর এই বন্ধুরা, এই হলো আমার বেবি, মানে আমার একমাত্র গার্লফ্রেন্ড রোশনি। রোশনি তখন সবাইকে হ্যালো বলল। মজা করে অমিত বলল, রোশনি, এরা আমার রুমমেট অরিত্র, প্রীতম আর লাকি। যদিও লাকি এখন আর আমাদের সঙ্গে থাকে না, তবে আমার মনে ও সবসময়ই থাকে। অরিত্র বলল, হ্যাঁ, কিন্তু লাকি বাবু আবার আমাদের সঙ্গে থাকতে এসেছেন, তাই তার বিছানায় রাখা প্রোটিন পাউডারের বক্সগুলো দয়া করে সরিয়ে দে। এই কথা শুনে অমিতের মনটা খুশিতে ভরে গেল। লাকি ছিল তাদের জীবন। অমিত মন থেকে খুব চাইতো যে দৃষ্টির সঙ্গে যেন ওর ব্রেকআপ হয়ে যায়, আর লাকি আবার তাদের হস্টেলে ফিরে আসে। কিন্তু বর্তমানে লাকির সাথে যা হয়েছে সেই কারণটা সত্যিই অমিতের জানা ছিল না। অমিত খুশি হয়ে বলল, তুই যে ফিরে এসেছিস তাতে আমি মন থেকে খুশি, কিন্তু একটা কথা জিজ্ঞেস না করেও পারছি না, কি হয়েছে তোর? বাড়িওয়ালার সঙ্গে ঝগড়া করেছিস নাকি? লাকি বলল, না না, সেরকম কিছু হয়নি। আসল ব্যাপারটা বলতে লাকি যে লজ্জা পাচ্ছিল সে কথা ঢের বুঝেছিল প্রীতম। তাই অমিত এই বিষয় নিয়ে বেশি জানতে চাইবার আগেই সে কথা ঘোরাবার জন্য বলল, আরে ভাই, আর পাঁচটা মানুষের জীবন যেমন হয় আর কি, কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো আবার আলো ঝলমল করা রোদ্দুর। বেশি প্রশ্ন না করে লাকির বেডটা তাড়াতাড়ি খালি করে দে। অমিত বুঝতে পারছিল লাকির এমন কিছু হয়েছে যা রোশনি আছে বলে প্রীতম জানাতে চাইছে না। অমিত তখন বলল, তাহলে চলো আজ সবাই ক্যাফে 24-এ যাই। রোশনির রুমমেটও আসছে, আর লাকি তুই দৃষ্টিকেও ডেকে নে। অমিতের মুখ থেকে এই কথা শোনা মাত্রই লাকির দিকে তাকিয়ে থাকলো অরিত্র আর প্রীতম। প্রীতম মনে মনে ভাবল, এই গবেরটা কোনো জিনিসই বুঝতে পারে না, একটা ছোট হিন্ট দিলাম তাও বলে দৃষ্টিকে ডাক, গাধা। আসল ঘটনা লুকোছাপা আর না করে হঠাৎ লাকি বলেই দিল, আমার আর দৃষ্টির ব্রেকআপ হয়ে গেছে। অমিত জিজ্ঞেস করল, ব্রেকআপ মানে
তুই আর দৃষ্টি একসাথে নেই? কিভাবে হলো? অমিতকে একটু ধমক দিয়ে অরিত্র বলল, নিকু পশু, ব্রেকআপ মানে ব্রেকআপ। ব্রেকআপ মানে কি তুমি জানো না? আর তোমাকে আজই সব জানতে হবে? অমিত বুঝতে পারল এখন এই সেন্সিটিভ বিষয় নিয়ে কথা বলাটা এক্কেবারে ঠিক হবে না। ঠিক তখনই রোশনি বলল, আমাদের কিন্তু এখনই বেরোতে হবে। আমার রুমমেট মেসেজ করেছে, ও ক্যাফেতে পৌঁছে গেছে। আমরা যদি ওকে ওয়েট করাই তাহলে আমাদেরই গ্রিল করে খেয়ে নেবে। অমিত রোশনিকে নিয়ে বেরোনোর সময় বলে গেল, তোরা সবাই তাড়াতাড়ি আয় প্লিজ। এই বলে ওরা বেরিয়ে গেল। অমিত আর রোশনি দুজনেই ঘরের বাইরে দাঁড়িয়েছিল। অমিত যখন বারবার দরজার দিকে তাকাচ্ছে, তখন রোশনি বারান্দায় কেমন যেন মনমরা হয়ে রাস্তার দিকে চেয়ে আছে। প্রেমিকার দিকে অমিতের নজর যেতেই সে বুঝল কিছু একটা হয়েছে। অমিত জিজ্ঞেস করল, কি হয়েছে রোশনি? অন্যদিকে মুখ ঘুরিয়ে রোশনি বলল, কিছু না। অমিত জানতে চাইল, আমি কি কিছু ভুল করে ফেলেছি? রোশনি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, হ্যাঁ, তোমার এই রুমমেটগুলো কেমন যেন। অরিত্রের কেমন যেন বেঢক একটা চেহারা। প্রীতমের তো কোনো পার্সোনালিটি নেই, আর এই লাকির অবস্থা তো খুবই খারাপ। ছেঁড়া প্যান্ট জামা পরেছে, পকেটে তো একটা পয়সাও নেই। এদের আমি আমার বান্ধবীদের সামনে নিয়ে যাব কি করে? রোশনির মুখ থেকে এই কথা শুনে খুবই অদ্ভুত লাগলো অমিতের। অমিত বলল, আরে আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি, তোমার বান্ধবীদের জন্য বয়ফ্রেন্ড খুঁজতে নয়। একটু রেগেই জবাব দিল রোশনি। তোমার কি মনে হয় আমার রুমমেট ভর দুপুরে ক্যাফেতে আসছে শুধু লাঞ্চ করতে? ও মুখ ফুটে যতই না বলুক, আমি খুব ভালো করে জানি যে ও তোমার রুমমেটদের সাথেই আলাপ করতে আসছে, যদি কিছু হিললে হয়। সে আরও বলল, তোমার ছবি দেখে ও তোমাকে খুব পছন্দ হয়েছিল, তাই ভাবছে তোমার রুমমেটরাও হয়তো তোমারই মতো হবে। বাট উত্তরে অমিত বলল, হ্যাঁ, আসলে ওরা সবাই বায়োলজি স্টুডেন্ট, তাই স্টাইল, বডি এইসব ওদের মাথায় ঢোকে না। রোশনি বলে ওঠে, আমি আজকে খেতে যাওয়ার প্ল্যান ক্যান্সেল করে দিচ্ছি। বলে দিচ্ছি যে তোমার ট্রেনিং সেশন শুরু হয়ে গেছে। এক প্রকার রিকোয়েস্ট করে বলল অমিত, আরে প্লিজ, না না, বন্ধুদের সামনে আমাকে লজ্জায় পড়তে হবে, প্লিজ ডোন্ট ডু দিস। রেগে গিয়ে রোশনি বলল, তাহলে ঠিক আছে, ওদের সঙ্গে যদি ভুলভাল কিছু হয় আমাকে দোষ দিতে পারবে না। এর উত্তরে অমিত কিছু বলার আগেই রোশনির ফোন বেজে উঠল। হ্যাঁ কোয়েল, তোরা পৌঁছেছিস? আরে হ্যাঁ রে বাবা, আমরা গেলেই দেখতে পাবি। তোর মাথার চোটটা এখন ঠিক আছে? এই বলেই ফোনটা কেটে দিল রোশনি। এদিকে অরিত্র, প্রীতম আর লাকিও হস্টেলের ঘর থেকে বেরিয়ে এলো। ক্যাফে 24-এ 3টি সুন্দরী মেয়ে বসে আছে। কফি নাকি গ্রিন টি, কি অর্ডার করবে তা নিয়ে জোর আলোচনা চলছে তিনজনের মধ্যে। এরা সকলেই অত্যন্ত বড়লোক পরিবারের মেয়ে। এদের মধ্যে একজনের আবার চুলটা ছিল বেশ লম্বা। সকলের নজর কাড়ছিল এই মেয়েটাই। একটি মেয়ে জানতে চাইল তার থেকে, কোয়েল, তোর মাথায় ওটা লাল রঙের কি হয়েছে? কেটে গেছে নাকি? এটা শোনা মাত্রই কোয়েল ফোনটা বের করল আর স্ক্রিনে একবার মাথাটা দেখে নিয়ে বলল, আর বলিস না, আজ সকালে বাবার সঙ্গে নিউ সিটি ব্যাংকে গিয়েছিলাম, সেখানে একটা গাধার সঙ্গে ধাক্কা লাগে। এমন নোংরা ছেলে আমি দুনিয়ায় আর দুটো দেখিনি। কোয়েল মনে মনে লাকিকে প্রচণ্ড দুষল। হ্যাঁ, এই সেই কোয়েল যার সঙ্গে সকালেই ব্যাংকে ঢোকার সময় ধাক্কা খেয়েছিল লাকি। এবার লাকি আর কোয়েলের আবার দেখা হলে কি হবে? সকলের সামনে কি লাকিকে অপমান করবে কোয়েল? তাহলে কি এবার লাকি সবাইকে জানাবে যে সে আসলে কে? রোশনি একটু মাথা নামিয়ে হাঁটতে শুরু করল। অমিত গিয়ে তার হাত ধরল, আর তাদের পিছু পিছু এলো প্রীতম, অরিত্র আর লাকি। হস্টেল থেকে বেরিয়ে তারা অটো ধরল আর রওনা দিল ক্যাফের উদ্দেশ্যে। ক্যাফেতে তখন কোয়েল আর তার বান্ধবী দিশা এবং মানসী কথা বলছিল। দিশা একটু বিরক্তির স্বরে কোয়েলকে জিজ্ঞেস করল, অদ্ভুত ছেলে তো, গাধাটা কি তোর কাছে ক্ষমা চেয়েছে?
কোয়েল বলে উঠল, হ্যাঁ চেয়েছে, তবে নিউ সিটি ব্যাংকে আজকাল এই ধরনের নিম্নমানের কিছু কাস্টমার হয়েছে, সেটাই ভাবাচ্ছে আমাকে। ব্যাংকের মান দিন দিন পড়ে যাচ্ছে। আমার বাবাও এ নিয়ে খুব চিন্তা করছে যে ওই ব্যাংকে আর টাকা রাখা ঠিক হবে কিনা। কৌতূহল থেকে দিশা কোয়েলকে জিজ্ঞেস করল, নিউ সিটি ব্যাংক তো বড় লোকদের, সেখানে নিম্নমানের কাস্টমার এসেছে মানে? কোয়েল তখন খুব অহংকার নিয়ে বলল, নিউ সিটি ব্যাংকে অডি আর BMW ছাড়া ব্যাংকের নিচে আর কোনো গাড়ি থাকে না, কিন্তু এই ছেলেটার দেখলাম প্যান্ট ছেঁড়া, উস্কো খুস্কো চুল, একেবারে যেন ভিখারির মতো, এক গায়ে গন্ধ। মানুষই তখন হাসতে হাসতে জিজ্ঞেস করল, বলিস কি, ভিখারি আবার বড় লোকের ব্যাংকে? রাজভিখারি নয় তো? ভিখারির বেশে দেখা গেল শহরের সব থেকে বড় লোক। আজকাল তো এইসব খুব হচ্ছে। কোয়েল উত্তরে বলল, না না ধুর, এ বদ্ধ উন্মাদ। মনে হয় কোনো পাগলা কারোর থেকে পালিয়ে ব্যাংকে আশ্রয় নিয়েছিল। যদিও তারপরে কি হয়েছে জানি না, আমরা তো চলে এসেছিলাম। খুব রেগে গিয়ে কোয়েল আরও বলল, তবে ওই ছেলেটার সাথে যদি আর একবার দেখা হয় তাহলে ওকে আমি বুঝিয়ে দেব কার সঙ্গে ছেলে খেলা করছিল। দিশা তখন বলল, যাকগে বাদ দে, আমরা এখন এনজয় করতে এসেছি, ওসব ভিখারিদের কথা ভেবে লাভ নেই। কোয়েল তখন বলল, আরে রোশনি আর তার প্রেমিক কোথায়? আর কতক্ষণ আমরা এভাবে গরমে বসে থাকব? কোয়েল একটু হাসি মুখেই এবার বলল, বাই দ্য ওয়ে, আমার কিন্তু রোশনির বয়ফ্রেন্ডকে দারুণ লাগে। ওই রকম হাইট, পেটানো চেহারা। আমি জানি না, এইরকম ছেলেদের দেখলেই আমার মনটা কেমন আনচান করে। দেখ না, আমি ওকে রোশনির কাছ থেকে ছিনিয়ে নেব। এই বলে সে রোশনির প্রতি ঈর্ষাও প্রকাশ করল আর বন্ধুদের সঙ্গে হা হা করে হেসে উঠল। মানুষই হাসতে হাসতেই বলল, বাবা, অমিতের কথা বলতে গিয়ে তো তোকে আমি যা খুশি দেখছি, এরকম আগে কখনো দেখিনি। যাই হোক, আমি অমিতের রুমমেটগুলোকেও নিয়ে আসতে বলেছি রোশনিকে। অমিতের বন্ধুরা নিশ্চয়ই অমিতের মতোই হবে। তারা এই বলে হাসাহাসি করে এবং কোয়েল তার নতুন ফোনের ফিচার্সগুলি বন্ধুদের দেখাচ্ছিল। একের পর এক সেলফি তারা তুলেই যাচ্ছিল। তারপর ক্যাফের এক ওয়েটারকে ডেকে তারা গ্রুপ ফটো তুলতে যাচ্ছিল। ঠিক সেই সময়েই সেখানে প্রবেশ করে রোশনি, অমিত, প্রীতম, অরিত্র এবং লাকি। লাকি ভিতরে ঢুকতেই প্রীতমকে বলল, তোরা যা, আমি ওয়াশরুম থেকে আসছি। সে তার প্যান্টে লেগে থাকা কাদা পরিষ্কার করতে যায়। এদিকে কোয়েল, দিশা আর মানসীকে দেখা মাত্রই প্রীতম আর অরিত্র কেমন যেন চমকে ওঠে। এরকম আকর্ষণীয় ড্রেস পরা সুন্দরী মেয়েদের সঙ্গে ক্যাফেতে বসা যেন তাদের কাছে স্বপ্নের মতো ছিল। অরিত্র তাদের দেখা মাত্রই ধীরে ধীরে হাঁটতে থাকে এবং প্রীতম চশমা বের করে পরে নেয়। রোশনি তার বান্ধবীদের দেখা মাত্রই চিৎকার করে বলে ওঠে, বাবা, তোরা কি নিয়ে এত হাসাহাসি করছিস? এত জোরে হাসছিস যে বাইরে থেকে তোদের আওয়াজ শোনা যাচ্ছে। রোশনিকে দেখা মাত্রই তিনজনে আরও উত্তেজিত হয়ে গেল। এদিকে রোশনির বয়ফ্রেন্ড অমিত তার পিছনে দাঁড়িয়েছিল, আর অমিতের পিছনে দাঁড়িয়েছিল অরিত্র ও প্রীতম। তাদের দুজনকে দেখা মাত্রই যেন রোশনির বন্ধুরা কিরকম একটা স্তব্ধ হয়ে গেল। অমিতের কথা ভেবে কত কিছুই না কল্পনা করেছিল তারা, কিন্তু সেই সব স্বপ্নে জল ঢেলে দিল রোশনি। বিষয়টা চাক্ষুষ করার পর রোশনির মুখও কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। বন্ধুদের ওরকম মুখ দেখে সে একবার রেগে অমিতের দিকে তাকালো। অমিতের হাসি মুখ দেখানো ছাড়া আর কোনো উপায় ছিল না। পরিস্থিতি কিছুটা সাধারণ করার ঢঙে অমিত বলল, চলো আমরা এবার বসি। রোশনি বলল, প্রীতম, তুমি দিশার পাশে গিয়ে বসো, আর অরিত্র, তুমি মানসীর পাশে যাও। রোশনির মুখ থেকে এই কথা শোনা মাত্রই প্রীতম দিশার দিকে এগোতে যাবে, তখন দিশা আবার নিজের জায়গা ছেড়ে দিয়ে মানসীর পাশে গিয়ে বসল। রোশনি তার বন্ধুদের এই কাণ্ড কারখানা দেখে বুঝল ছেলেগুলোকে একেবারেই তারা পছন্দ করছে না। এই দেখে অমিতেরও তার বন্ধুদের জন্য খারাপ লাগলো। এদিকে দিশা আর মানসীও খুব বিরক্ত হয়ে ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। ওই টেবিলে
মোট 4টে কাঠের স্টুল ছিল। সবাই বসে পড়ার পর কোয়েলকে একা একটা স্টুলে দেখে রোশনি আর অমিতের একটু ভয় হলো, কারণ এই মেয়েদের মধ্যে সব থেকে বড়লোক ও দেমাগি হলো কোয়েল, সবচেয়ে সুন্দরীও বটে। তার থেকেও বড় চিন্তার বিষয় হলো তার পাশেই তো খালি জায়গাটায় বসতে আসছে লাকি। এই লাকি তো ওদের মধ্যে সব থেকে ছাপোষা, তাকে দেখা মাত্রই যদি কোয়েল উঠে চলে যায়, এই ভয় পেল অমিত আর রোশনি দুজনেই। এদিকে কোয়েলও জানে না যে তার পাশে যে বসবে তাকে নিয়েই সে এতক্ষণ কথা বলছিল। নীরবতা ভেঙে অমিত বলল, তোমাদের কারোর খিদে পায়নি? আমার তো খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি কিছু একটা অর্ডার দিয়ে দাও। দিশা আর মানসী তখন মোবাইল থেকে চোখ সরিয়ে ক্যাফের ফুড মেনুতে নজর রাখল। এদিকে কোয়েল তার চুল ঠিক করতে করতে অমিতকে জিজ্ঞেস করল, অমিত, এই যে রোশনি বলছিল 2টো নয় তোমার মোট 3টে বন্ধু আসবে, তাহলে আরেকজন কোথায়? এই প্রশ্ন শুনে রোশনি, অমিত, প্রীতম আর অরিত্র একে অপরের দিকে তাকালো, কারণ তারা খুব ভালো করেই জানত যে কোয়েলের জন্যে কত বড় সারপ্রাইজ অপেক্ষা করে আছে। অমিত বলল, 3য় জন ওয়াশরুমে গেছে, চলে আসবে। এই কথা শেষ হতে না হতেই লাকি বাথরুম থেকে বেরিয়ে আসে। অমিত তাকে লক্ষ্য করে আর বলে, এই লাকি, এদিকে আয়। অমিতের কথা শুনে লাকির দিকে তাকিয়ে থাকে রোশনির বন্ধুরা। দিশা ও মানসী যথারীতি হতাশ হয়, তাই লাকিকে দেখার পর ফের মুখ নামিয়ে ওরা ফুড মেনুতে মন দেয়। এদিকে কোয়েল লাকিকে দেখা মাত্রই তেলে বেগুনে জ্বলে উঠল, তার মনে হচ্ছিল ওই খাবারের টেবিলে মাথা ঠুকতে। এদিকে লাকিও কোয়েলকে দেখেই চিনতে পেরেছিল, যদিও তার নাম জানা ছিল না। সে কোয়েলের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করলেও তার প্রচণ্ড রাগ আর ঘৃণা ভরপুর মুখটা দেখে লাকির একটু ভয় হলো। মনে হলো এখানে এত লোকের মাঝে আবার সিন ক্রিয়েট না করে বসে। সে যাই হোক, অবশেষে লাকিকে গিয়ে সেই কোয়েলের পাশেই বসতে হলো। কোয়েল রেগে মেগে উঠে পাশের একটা খালি টেবিলের চেয়ারে গিয়ে বসল। লাকির প্রতি এতটাই রেগে আছে সে, তার থেকেও বড় কথা এই ছেলেটির সাথেই যে আবার তার এখানে দেখা হবে তা সে কল্পনাও করতে পারেনি। মনে মনে কোয়েল বলে উঠল, আজকে দিনটাই খারাপ। এদিকে রোশনি ব্যাপারটা বুঝতে পারছে না। কোয়েলের কাছে গিয়ে সে জিজ্ঞেস করল, কি হয়েছে, চলে এলি যে, এত ঘামছিস কেন? উত্তরে কোয়েল বলল, আমার মতো দুর্ভাগা কে আছে? এই হচ্ছে সেই ছেলেটা যার সঙ্গে আমার আজকে নিউ সিটি ব্যাংকে ধাক্কা লেগেছিল, অপদার্থ একটা। কথাটা মানসী আর দিশার কানেও গেল, এমনকি লাকি নিজেও এই কথা হালকা হলেও শুনতে পেল। মানসী বলল, হে ভগবান, বলিস কি, এই সেই ছেলে? সঙ্গে সে আরও যোগ করে বলল, দেখে তো মনে হচ্ছে এই ছেঁড়া প্যান্টটা পরেই আজকে ব্যাংকে গিয়েছিল, তুই যেটার কথা বলছিলি। এই বলে মানসী এবং দিশা দুজনেই লাকির মাথা থেকে পা পর্যন্ত একবার মেপে নিল। রোশনির যেন নিজেকে একটু দোষী মনে হলো। সে ভাবল, যদি জানতাম এই লাকির কারণেই আমার বেস্ট ফ্রেন্ডের মাথায় আঘাত লেগেছে, তাহলে কখনোই ওকে নিয়ে আসতাম না। এই রাগ দেখিয়ে সে ফের একবার অমিতের দিকে তাকালো। এদিকে সকলের নজর তখন লাকির দিকে। প্রত্যেকটা মেয়ে লাকিকে তো মাপল ঠিকই, কিন্তু লাকির বন্ধুরা অর্থাৎ অমিত, অরিত্র, প্রীতম তার দিকে হাঁ করে তাকিয়ে রইল। সবার মনে একাধিক প্রশ্ন জাগছে। আসলে অমিত, প্রীতম আর অরিত্র ভাবছে, লাকি আবার নিউ সিটি ব্যাংকে গিয়ে কি করছিল? লাকি তখন সকলের চিন্তা আর চর্চার বিষয় হয়ে উঠেছে। আর সময় যতই গড়াচ্ছে, রোশনির রাগ ততই বাড়ছে। সে খুব ভালো করেই জানে তার বন্ধু কোয়েল কতটা চুজি, তাই সে কোনো মতেই লাকির সঙ্গে এক টেবিলে খাবে না। কি করা যায় সেই পরিকল্পনাই সে করছে। ঠিক এমনই সময় কোয়েল রোশনির দিকে তাকিয়ে মুচকি হাসল আর বলল, রোশনি, তুই তোর বন্ধুদের সঙ্গে মজা কর, আমি বেরোচ্ছি, আমার কিছু কাজ আছে। কারো অনুমতি না নিয়ে
সেখান থেকে উঠে গেল সে। রোশনি ভাবছিল যে এমনই কিছু একটা ঘটতে চলেছে, তবু সে কোয়েলকে থামানোর চেষ্টা করল, কিন্তু কোয়েল যে কারো কথা শোনার পাত্রী নয়। রোশনির এরকম পরিস্থিতি দেখে অমিত নিজেকে দোষ দিল। সে ভাবল, কেন যে এই আকাট মূর্খগুলোকে নিয়ে এলাম। এদিকে লাকি যখন দেখল তার কারণেই এত কাণ্ড ঘটছে, সে তখন জোরে চিৎকার করে বলল, দাঁড়াও। তার কণ্ঠ শুনে সবাই চমকে গেল। কোয়েলও ক্যাফের গেটের কাছে এসে 1 সেকেন্ডের জন্য থমকে গেল। ভিতরে ভিতরে খুব খারাপ লাগছে লাকির। প্রথমত তার মনে হচ্ছে তার কারণেই একটা মেয়েকে আনন্দ করতে এসে দুঃখ নিয়ে চলে যেতে হচ্ছে। দ্বিতীয়ত সে ভাবছে এই দুনিয়ায় সব ঝামেলার মূলে টাকা। টাকার জন্য তার চারপাশে সব কটা লোক পাগল। আজ ব্যাংকে যা হয়েছে তার জন্য আমি ইতিমধ্যেই ব্যাংকের ম্যানেজারের কাছে ক্ষমা চেয়েছি। আমার ভুলের জন্য তুমি যে এতটা কষ্ট পেয়েছো আমি বুঝতে পারিনি। আই অ্যাম রিয়েলি সরি। কোয়েলও তখন তার মাথা নামিয়ে রেখেছে। লাকির গলা শুনে কোথাও যেন সে একটু গলে গেল, কিন্তু তার রাগ পুরোপুরি যায়নি। লাকির প্রতি বিরক্তিও কমেনি। কোয়েল কোনো উত্তর না দিয়ে ওখান থেকে চলে গেল। তখন লাকি তাকে আবারও থামিয়ে বলল, আসলে তুমি তো আজকে ব্যাংকে তোমার পার্সটা ফেলে এসেছিলে, আমি শুধু সেটাই দিতে এসেছিলাম। এখানে নিশ্চয়ই তোমার ব্যাংকের প্লাটিনাম কার্ডটা থাকবে। এই শুনে কোয়েল লাকির দিকে অবাক হয়ে দেখল। কোয়েলের তখন মনে হলো, এরকম একটা ছেঁড়া প্যান্টওয়ালা ছেলে প্লাটিনাম কার্ডের ব্যাপারে কি করে জানল। যদিও তখন তার এও মনে হলো নিশ্চয়ই ব্যাংকের ম্যানেজার তাকে প্লাটিনাম কার্ডের ব্যাপারে বলেছে। এই কথা ভাবতে ভাবতেই কোয়েল আবারও ক্যাফে থেকে চলে যেতে লাগলো। এমনই সময় তার ফের একটা লোকের সঙ্গে ধাক্কা লাগলো, যাকে দেখে বেশ ধনী বলে মনে হচ্ছে। প্রচণ্ড রেগে গিয়ে কোয়েল তার উদ্দেশ্যে বলল, ইডিয়েট, রাস্তায় দেখে চলতে পারো না? ছেলেটির পরনে ছিল কালো শার্ট আর একটা সবুজ প্যান্ট। হাতে একটা খুব দামি ঘড়িও ছিল। সে যেভাবে কোয়েলের দিকে তাকালো, মুখ দেখেই স্পষ্ট বোঝা গেল তার উদ্দেশ্য মোটেও ভালো নয়। ছেলেটা একটু জ্বালাতন করা সুরেই বলল কোয়েলকে, আরে কি হয়েছে ডার্লিং, ব্যথা লেগেছে তো মলম লাগাতে হবে, এত রাগার কি আছে? এই শুনে কোয়েল যেন আরও রেগে গেল। একে তো সকালের আঘাত সে এখনো ভুলতে পারেনি, তার উপরে আবার একটা আঘাত। ওই সন্দেহজনক ছেলেটা কোয়েলের দিকে আবার তাকালো। ক্যাফের সকলে এই ঘটনাটা দেখল। কি হলো তারপর? এই ছেলেটা কোয়েলের সঙ্গে খারাপ কিছু করে বসবে না তো? লাকি এই অবস্থায় কি করবে? কোয়েল কি আদৌ লাকিকে ক্ষমা করবে? সন্দেহজনক সেই ছেলেটা কোয়েলের দিকে আস্তে আস্তে এগোতে থাকলো। তার গলায় ছিল মোটা সোনার চেন। কোয়েলের কোথাও যেন মনে হলো এই ছেলেটার উদ্দেশ্য একেবারেই ভালো নয়, কিন্তু তবুও সে তার সামনেই দাঁড়িয়ে রইল। কোয়েল দেখতে চাইল কি করতে পারে ছেলেটা। আর সেই সময় লাকির নজর পড়ল কোয়েলের দিকে। সে ভাবল এটাই সব থেকে বড় সুযোগ কোয়েলের রাগ ভাঙানোর। লাকি ছেলেটাকে কিছু বলতে যাবে, তার আগেই কোয়েল খুব রেগে গিয়ে বলল, নিজের মা বোনের পিঠে মলম লাগাও, সরে যাও, আমি যাব। ছেলেটি মাত্রা ছাড়িয়ে কোয়েলের সঙ্গে আবারও খারাপ ব্যবহার করে বলল, ভালো তো, তা তুমি আমার বোন হয়ে যাও, মলম লাগাই, এসো। তখন কোয়েল তাকে জোরে ঠেলে দিয়ে সেখান থেকে এগিয়ে যায়। কোয়েলের এমন আচরণে ছেলেটা খুব রেগে গিয়ে কোয়েলের দিকে এগিয়ে যেতে থাকে। তখনই আর একটা ছেলে তার হাত ধরে মুচকে দেয়। ছেলেটা তখন কোয়েলের থেকে নজর সরিয়ে ঘুরে দেখে সে আর কেউ নয়, লাকি। লাকি কোয়েলের সামনে এসে দাঁড়িয়ে বলে ওঠে, ভাই, তুমি কেন ওকে উত্ত্যক্ত করছো? তুমি না দেখে হাঁটছিলে, একটা ধাক্কা লেগেছে, একটা সরি বললেই তুমি মিটে যায়, কেন ওকে বিরক্ত করছো? ছেলেটা প্রচণ্ড রেগে গিয়ে বলল, তুই কে বে? আমি কি করব না করব তার উত্তর তোকে দেবো নাকি? ভাগ এখান থেকে। লাকি এর উত্তরে বলল, আরে ভাই, ভালো করে কথা বলো না। তুমি যদি সত্যিকারের পুরুষ মানুষ হও তাহলে পুরুষ মানুষের মতো কথা বলো।
লাকির সঙ্গে যখন ওই ছেলেটার কথা কাটাকাটি হচ্ছে তখন অমিত, প্রীতম, অরিত্র সকলে ওখানে আসে। সন্দেহজনক ওই ছেলেটাকে তখন 4 জন মিলে ঘিরে ধরে। এই দেখে ছেলেটি বলে, এই আমার ভয় দেখাবি না, যেদিন তোকে একা পাবো না পুঁতিয়ে দেব। ছেলেটার এই কথা শুনে লাকি তার দিকে তাকিয়ে একবার হাসল, তারপর কোয়েলের দিকে তাকিয়ে বলল, ম্যাডাম আপনি বাড়ি যাচ্ছিলেন তো? যাওয়ার পথে একবার পুলিশ স্টেশনে নামতে পারবেন? তাহলে এই ভাইয়ের নামে একটা রিপোর্ট লিখতে বলতাম। প্রমাণ নিয়ে একেবারে ভাববেন না, এই ক্যাফেতেই সিসিটিভি ক্যামেরা আছে, সব কিছু সেখানে রেকর্ড করা আছে। এই অরিত্র একবার যা তো, ম্যানেজারকে বল লাস্ট 5 মিনিটের ফুটেজটা তোর ফোনে একবার পাঠাতে, ওটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে ভাইরাল করে দে, আর এই ভাইকেও ট্যাগ করে দিস। একটু হাসি চেপে রেখেই লাকি জিজ্ঞেস করল, কি নাম যেন তোমার ভাই? ও আচ্ছা, ট্যাটুতেই লেখা আছে। রাগে গজগজ করতে করতে সে একবার লাকির দিকে তাকালো, তারপর হন হন করে ক্যাফে থেকে বেরিয়ে গেল। ছেলেটাকে চলে যেতে দেখে লাকি ও তার বন্ধুরা হাসতে থাকে। কোয়েলের মুখেও হাসি ফুটে ওঠে। তার রাগ এখন একটু কমেছে। একটু শান্ত সুরেই লাকির দিকে তাকিয়ে কোয়েল বলল, থ্যাঙ্কস। অমনি লাকি তার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়। তারপর লাকিকে ধন্যবাদ জানিয়েই সেখান থেকে বেরিয়ে যায় কোয়েল। আসলে কোয়েল কোনো সিদ্ধান্ত একবার নিলে সে বিষয়ে অনড় থাকে। আবার লাকি তার বন্ধুদের সঙ্গে হস্টেলেই ফেরে। অমিত হস্টেলে ফিরেই তাড়াতাড়ি জামা কাপড় বদলে মাঠে চলে যায়, কারণ আজ তার বাস্কেটবল ট্রায়াল আছে। এদিকে প্রীতম, অরিত্র আর লাকি হস্টেলেই তাদের ফোন বের করে সোশ্যাল মিডিয়া সার্ফিং শুরু করে। অরিত্র তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল খুলেই সঙ্গে সঙ্গে আনন্দে লাফিয়ে উঠল আর বলল, এই যে বন্ধুগণ, এখনই লাইভে আসছেন আমাদের প্রিয় সিঞ্জিনি, সবাই তাড়াতাড়ি লগ ইন কর। এই সিঞ্জিনিকে খুব পছন্দ করে অরিত্র, সে তাদেরই ক্লাসে পড়ে। সোশ্যাল মিডিয়ায় তার প্রচুর ফলোয়ার্স, মাঝে মধ্যেই সে লাইভে আসে। সিঞ্জিনি লাইভে এলে প্রচুর ছেলেরা তাকে নানাবিধ ইমোজি পাঠায়, যেগুলো পাঠাতে কিছু খরচও হয়। এক একটা ইমোজির দাম এক এক রকম। সিঞ্জিনি সেগুলো উপহার হিসেবে পায়, তারপর সেগুলোকে ক্যাশে ট্রান্সফার করায়। সে খুবই সুন্দরী, যে কাউকে মুহূর্তে মুগ্ধ করতে পারে, তাই ছেলেরা তার প্রতি আকৃষ্ট হয়। এই অ্যাপে অ্যাকাউন্ট খুললে আসল নাম ব্যবহার করতে হয় না, তাই প্রত্যেকেই বিভিন্ন নাম দিয়ে একটা করে হ্যান্ডেল খুলে রেখেছে। লাকি যখন দেখল তার এখন আর তেমন কোনো কাজ নেই, সে তখন সিঞ্জিনির লাইভই দেখবে বলে ঠিক করল। তার আসল উদ্দেশ্য ছিল সিঞ্জিনির লাইভ থেকে দৃষ্টিকে দেখার। সে দেখতে চেয়েছিল দৃষ্টি তাকে আদৌ মিস করছে কিনা, নাকি আজকে ক্লাসে সে যা করেছে তার নাটক নয়, সত্যি। এই এত অল্প সময়ের মধ্যেই 50-এরও বেশি ছেলে সিঞ্জিনির লাইভে যোগ দিয়েছে, আর তারা সবাই হলো তাদের ক্লাসমেট। সিঞ্জিনির হাতে রয়েছে একটা গোলাপি টেডি, আর তার তাতে লেখা আছে, আরে অরিত্র, ছোট লোক, তুই আবার কবে থেকে সিঞ্জিনিকে গিফট দেওয়া শুরু করেছিস? কোথাও থেকে টাকা চুরি করেছিস নাকি? এই মেসেজ পড়ার পর অরিত্রর মুখ চুন হয়ে গেল। সে যা তখনও কমেনি। সে তাকে আরও 5টা ইমোজি পাঠালো, যেগুলোর প্রত্যেকটারই দাম ছিল 100 টাকা। এভাবে সিঞ্জিনি আরও 500 টাকা পেল। এত টাকা দেখে সিঞ্জিনি খুশিতে আত্মহারা হয়ে গেল। খুব খুশি হয়ে সিঞ্জিনি তখন বলল, এত উপহার দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ আকাশ, আমি সত্যিই খুব খুশি। এই বলে সিঞ্জিনি আকাশের দিকে একটা ফ্লাইং কিসও দিল। এই দেখে অরিত্রর মাথা থেকে পা পর্যন্ত জ্বলে ওঠে। খুব রেগে যায় সে, কিন্তু কী বা করবে সে? এত টাকা যে অরিত্রর কাছে ছিল না। তবে আকাশকে উচিত শিক্ষা দিতে চাইল সে। আকাশ বলে ওঠে, না না না, শুধু তো ধন্যবাদ দিলে চলবে না, আমাকে এই চ্যাট বক্সের অ্যাডমিন করতে হবে। এই বলার পরেই আকাশ দেখে সিঞ্জিনি তাকে চ্যাট বক্সের অ্যাডমিন করে দিয়েছে। আর অ্যাডমিন হওয়ার সঙ্গে সঙ্গেই আকাশ প্রথমেই অরিত্রকে ব্লক করে দেয়। সে আবারও একটা উপহার সিঞ্জিনিকে দেয়। তবে আকাশের এই কাণ্ডে শুধু অরিত্র নয়, লাকিও খুব রেগে যায়। আকাশ আবার লেখে, এবার মনে হয় ছোট লোকটা খাটের তলায় ঢুকে পড়েছে। কিরে ছোট লোক, এই ছোট লোক। এরপর আকাশ আরেকটা চশমার ইমোজি পাঠিয়ে দেয়। এদিকে অরিত্রর ইচ্ছে থাকলেও কিছু করার নেই, কারণ তাকে যে ব্লক করে রাখা হয়েছে
তবে প্রীতম এই সব মেসেজ পড়ছিল। সে বলে, ভাই আমরা তো সবাই এক ক্লাসে পড়ি, কাউকে এভাবে ছোট করা ঠিক নয়। এই কমেন্ট করতে করতেই প্রীতম দেখল সেখানে অরিত্রকে খুব খারাপভাবে ট্রোল করা হচ্ছে, অনেক আজে বাজে কথা বলা হচ্ছে। কেউ তার জামা কাপড় নিয়ে বলছে, তো কেউ আবার তার চেহারা নিয়ে। অরিত্র ও প্রীতম দুজনেই খুব রেগে গেল। লাকি বিছানায় শুয়ে শুয়ে সব দেখছে, তার বন্ধুরা সবাই রেগে টং। এরকম ভাবে যখন কমেন্টের বন্যা বইছে, তখন কেউ একজন কমেন্টে লিখল, এনাও সিঞ্জিনি, তোমার জন্য একটা চাঁদই পাঠিয়ে দিলাম। এই কমেন্ট দেখার সঙ্গে সঙ্গে সবাই চুপ হয়ে গেল। একটা চাঁদের ইমোজি মানে 10,000 টাকা। সিঞ্জিনিও এই উপহার দেখে অবাক হয়ে গেল। কমেন্ট বক্সে তখন কেউ একজন লিখল, সিঞ্জিনি এটা কি তোমার বয়ফ্রেন্ড? সিঞ্জিনি অবাক হয়ে স্ক্রিনের দিকে চেয়ে রইল। অরিত্র তার দুই বন্ধুকে বলে, ভাই আমাদের ক্লাসে কে এমন আছে যে তোমাকে একেবারে 10,000 টাকা গিফট দিতে পারে? প্রীতম উত্তর দিল, না, এরকম কেউ তো নেই আমাদের ক্লাসে। এই আকাশের বাবার অনেক টাকা, আর আছে রাহুলের, আর তো কেউ নেই সেরকম। তারা এই আলোচনা করতে করতেই দেখতে পেল সেখানে আরও 4-4টি চাঁদের ইমোজি, মানে আরও 40,000 টাকা পাঠায় সিঞ্জিনিকে। আরও ইমোজি পাঠিয়ে সেই অজ্ঞাত লোকটি বলল, আমি এই লাইভ চ্যাটের অ্যাডমিন হতে চাই। সিঞ্জিনি সঙ্গে সঙ্গে আকাশকে অ্যাডমিন থেকে সরিয়ে দিল, তাকে অ্যাডমিন করে। আর সে অ্যাডমিন হওয়া মাত্রই প্রথমে অরিত্রর ব্লক তুলে নেয়। অরিত্র খুব বিস্ময়ের সঙ্গে বলে, আমার ব্লক তুলে নিয়েছে ভাই, এই দেখ আমি এখানে মেসেজ পাঠাতে পারছি। বাবা, এ তো দারুণ মানুষ, পুরো ঘটনাটা দেখছিল এতক্ষণ ধরে। অ্যাডমিনকে থ্যাংক ইউ জানালো অরিত্র। এদিকে সিঞ্জিনি আনন্দ আর উত্তেজনা ধরে রাখতে না পেরে বলল, আমি আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই, যদিও আপনাকে ধন্যবাদ জানানোটাই যথেষ্ট নয়। তাই আমি চাই আপনি একদিন আমাদের কলেজে আসুন, আপনাকে ক্যাম্পাসটা ঘুরিয়ে দেখাবো, আর যা চাইবেন তাই খাওয়াবো। অপর প্রান্ত থেকে কমেন্টে তার উত্তর এলো, না, সেসবের দরকার হবে না। আমি এখানে এসেছি শুধু একটাই কথা বলতে, বাঁচতে গেলে টাকার খুবই দরকার। অনেকেরই হয়তো টাকা আছে, অনেক টাকা আছে, কিন্তু টাকার অহংকার থাকা উচিত নয়, কারণ টাকা আজ আছে, কাল নেই। আমরা মানুষ আছি, ছিলাম আর থাকব। আমাদের উচিত প্রত্যেক মানুষকে সম্মান করা। টাকা নেই বলে কাউকে ছোট করা একেবারে ঠিক নয়। এই মেসেজটা আসার সাথে সাথেই সিঞ্জিনির লাইভ যেন কেমন নিস্তব্ধ হয়ে গেল। সে নিজেও কিছু বলতে পারল না। এই লোকটা বা ছেলেটা কে, কারো ধারণা ছিল না। কেউ বুঝতে পারছিল না এত বড় লোক কে হতে পারে, যে একটা লাইভ চ্যাটেই 50,000 টাকা দিয়ে দিতে পারে। আসলে সেই ছেলেটা ছিল লাকি। সব সহ্য করতে পারলেও সে বন্ধুদের অপমান সহ্য করতে পারে না। সিঞ্জিনির লাইভে থাকার কোনো আগ্রহ তার ছিল না। এই সব জিনিস তার পছন্দও হয় না। এই টাকাটা দিয়ে কেবল তাদের চুপ করাতে চেয়েছিল লাকি, যারা অরিত্রকে ট্রোল করছিল। কিন্তু অরিত্র আর প্রীতম কি বুঝতে পারবে কে এই হৃদয়বান ব্যক্তি? লাকি কি বন্ধুদের নজর এড়াতে পারবে? তার বন্ধুরা কি শেষ পর্যন্ত জানতে পারবে যে এই ধনী ব্যক্তিটি তাদের পাশেই বসে থাকা ছেঁড়া প্যান্ট পরে থাকা লাকি ছাড়া আর কেউ নয়? এর পরের গল্প জানতে হলে শুনতে থাকুন পকেট এফএম। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।